নিয়ে তোমার আইডি দিয়ে করে দাও। হাই ভিউয়ার্স, আমরা চলে আসলাম জব সিকার্স হেল্পলাইনে। আজকে লাইভ ফ্রি ক্লাসে বাংলাদেশ অ্যাফেয়ার্সের উপর ক্লাস হবে। তো যে যেখানে আছেন কোনো সমস্যা নেই, শুধু দেখেন যে ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার কিনা আর বোর্ড ক্লিয়ার কিনা। একটু কাইন্ডলি একটু দেখেন ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু সবাই লিখেন ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার, নীল শাড়ি। হ্যাঁ যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখেন যে ক্লিয়ার। তারপর আমরা ক্লাসে যাচ্ছি, ঠিক আছে? ফ্রি ক্লাসে তারপরে যাচ্ছি। আমরা আগে লেখেন ক্লিয়ার কিনা। আর কে কোথায় থেকে একটু লিখবেন যে আমি এখান থেকে ক্লিয়ার কিনা, সেটা লিখবেন ক্লিয়ার। আর হচ্ছে সবাই শেয়ার করে দেবেন। শেয়ার এট ফার্স্ট যে কথাটা বলে নিচ্ছি সেটা হচ্ছে সবাই শেয়ার করবেন। আগে শেয়ার করেন, শেয়ার ক্লিয়ার। যাক বোঝা যাচ্ছে যে ক্লিয়ার, তবে একটু শেয়ার করে ফেলেন। সবাই শেয়ার দেন, শেয়ার দেন, শেয়ার দেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর উপর ক্লাস হবে, টেনশনের কোনো কারণ নাই। পুরা 30 মার্কস পকেটে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? সবাই একটু শেয়ার দেন, কাইন্ডলি শেয়ার দেন। মৌলভীবাজার থেকে শারমিন আক্তার ক্লিয়ার, রেজাউল করিম ক্লিয়ার। কিন্তু সব আমার স্টুডেন্ট। তৃপ্তি তালুকদার ইয়েস। একটু শেয়ার করেন। আপনাদের কাছে আমি হচ্ছে 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি, শুধুমাত্র ক্লিয়ার লিখবেন। আর যদি ক্লিয়ার না থাকে সেটাও লিখবেন যে ক্লিয়ার না। আর তার সঙ্গে অবশ্যই আপনারা হলো সবাই শেয়ার করবেন। শেয়ার একটু আপনাদের মাধ্যমে সবাই জেনে যাক, ঠিক আছে? যে আমাদের হচ্ছে জব সিকার্স হেল্পলাইনের যে আমরা যে হচ্ছে ফ্রি ক্লাসগুলো দিচ্ছি বা হচ্ছে সামনে যে ক্লাসগুলো আছে, ঠিক আছে, সেটা আপনাদের মাধ্যমে একটু জেনে যাক, সবাই জেনে যাক প্লিজ। শেরপুর থেকে, মানিকগঞ্জ থেকে জেনি আক্তার, এসি মৌলভীবাজার থেকে রাসেল আহমেদ, শাহিন ভাই, মৃদুল স্যার, সাধারণ জ্ঞানের বাসা। আচ্ছা আচ্ছা, দেখ শাহিন ভাই থ্যাংক ইউ। ফারহান আক্তার তৃষা, রেজাউল করিম ক্লিয়ার, আতিকুর রহমান কুড়িগ্রাম থেকে, শান্তনা সরকার জাহাঙ্গীরনগর থেকে ক্লিয়ার কিনা। দেখ আমরা 35 পেয়ে গেছি ভিউয়ার্স। অহং দুতি আপনার কোচিং থেকে। দেখ আমার কোচিং থেকে না, আমরা ক্লাস শুরু করব, সমস্যা নেই। বোর্ডের লেখাগুলো ক্লিয়ার কিনা একটু দেখেন তো, বোর্ডের লেখাগুলো ক্লিয়ার কিনা। বোর্ডের লেখাগুলো আমি ক্লিয়ার, সমস্যা নেই। বোর্ডের লেখাগুলো ক্লিয়ার কিনা। আজকে একটু বেশি মনে ক্লিয়ার, তাই না? দেখেন আগে। মৌসুমী মৌ ক্লিয়ার। তাহমিদ আশাদ আদিত্য যাক। ক্লিয়ার হয়ে যাবে। যারা আসেনি তারা পরে আসবে। আমরা আজকে আলোচনা করব হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির উপর। তো বাংলাদেশ বিষয়গুলির উপর হচ্ছে কত মার্ক সেটা আগে আমাকে জানতে হবে। আগে সিলেবাস জানতে হবে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ক্লাসটা করব, ফ্রি ক্লাস করব। ফ্রি ক্লাস বলতে কোনো ক্লাস নাই, 25টা লেকচার আছে, 25টা লেকচারই সমান। এখানে একটা ক্লাস ফ্রি দিয়ে একদম জাঁকজমক ক্লাস নিয়ে আপনারা ভর্তি করালাম সেটা না। 25টা লেকচারই সমান পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? তো আমরা ফার্স্ট লেকচার থেকে আজকে শুরু করব। তার আগে অবশ্যই আমাদের হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির উপর যে হলো আমাদের হলো সিলেবাস, এই সিলেবাসটা জানতে হবে। সিলেবাস না জানি না শুধুমাত্র হুদাই পড়াশোনা করে 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 কোনো লাভ নেই।
ঠিক আছে, আগে আমাদের ফার্স্ট জানতে হবে যে বাংলাদেশ বিষয়ের উপর যে মান গঠনটা আছে সেটা আমাকে জানতে হবে, তারপর আমরা কোথায় থেকে পড়বো কিভাবে পড়বো সেই জিনিসটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করি। আর অনেক কথা আছে, কথাগুলো হচ্ছে ক্লাসের মাঝে মাঝে হচ্ছে কথাগুলো হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে আমাদের হচ্ছে প্রোগ্রামটা চলবে, কিভাবে কি হবে না হবে, আপনাদের যে কি পরিমাণ সুবিধা পাবেন সবকিছু নিয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির উপর হলো টোটাল মার্কস আছে হলো 30 মার্কস। কত? 30 মার্কস। ঠিক আছে, এই 30 মার্কস এর মধ্যে আমরা পুরো বাংলাদেশ বিষয়গুলিকে দুই ভাগে ভাগ করে ফেলছি। একটু আপনারা দেখেন, একটা হচ্ছে যে স্বাধীনতা পূর্ব, একটা হলো স্বাধীনতা পূর্ব, একটা হলো স্বাধীন বাংলাদেশ। তাহলে বাংলাদেশ বিষয়গুলির উপর টোটাল মার্কস হলো কত? 30 মার্কস। বিসিএস প্রিলিতে 30 মার্কস আছে। এখান থেকে এই 30 মার্কসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে স্বাধীনতা পূর্ব আর একটা হলো স্বাধীন বাংলাদেশ। দুই ভাগে ভাগ করে ফেললাম। পুরো বাংলাদেশ বিষয়গুলিকে আমরা কয় ভাগে ভাগ করে ফেললাম? দুই ভাগে ভাগ করে ফেললাম। একটা হলো স্বাধীনতা পূর্ব, একটা হলো স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতা পূর্ব আর স্বাধীন বাংলাদেশে টোটাল অংশ থেকে কোথা থেকে কত মার্কস আছে এটাই আমরা জানি না। ঠিক আছে, আমরা পড়াশোনা শুরু করলে বাংলাদেশ বিষয়গুলি একদম দেখা গেল স্বাধীনতা পূর্ব পড়তে পড়তে অবস্থা খারাপ করে ফেলি, পরীক্ষার হলে গিয়ে দেখি মাত্র 6 মার্কস। কয় মার্কস? মাত্র 6 মার্কস। আর এই যে স্বাধীন বাংলাদেশ থেকে পরীক্ষায় আসে হলো 24 মার্কস। এইটা আমরা অনেক কম সময় নেই, যার কারণে পরীক্ষা হল থেকে বের হয়েই আমরা সর্বপ্রথম একটা চিন্তা করি যে বাংলাদেশ বিষয়গুলিতে এইবার কোশ্চেনটা অনেক কঠিন হয়েছে, কিন্তু আসলে কঠিন না। আমার টোটাল বাংলাদেশ বিষয়গুলি এইবার যে বিসিএস প্রিলি হয়ে গেছে সেখানে আমি মাত্র 16টা লেকচার নিয়েছি। আমার লেকচার থেকেই কমন পড়েছে হলো 27টা কোশ্চেন। সত্যি কথা, কিন্তু 27টা কোশ্চেন কমন পড়েছে। যারা আমার ক্লাস করেছে, যারা হচ্ছে পুরো 16টা লেকচার করেছে, তারা পেয়ে গেছে, তারা অনেক খুশি। ঠিক আছে, এই 16টা লেকচারকে আমি এই জব সিকার সেট লাইনে আমি ভেঙে 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 25টা লেকচারে আমি হচ্ছে সাজিয়ে গুছিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আপনাদের দিয়ে দিয়েছি। টেনশনের কোনো কারণ নাই, আমরা অত্যন্ত চমৎকার ভাবে আপনাদের পুরো বাংলাদেশ বিষয়গুলি আপনাদের হচ্ছে হলো দিয়ে দেবো আমি। ঠিক আছে, তো যাই হোক আমরা একটু দেখি যে আসলে আপনার ক্লিয়ার কিনা, একটু দেখি। হ্যাঁ স্যার, জুম করলে ভালো হয় স্যার, দেখা যায় না, কি হলো? আচ্ছা, ক্লিয়ার কিনা একটু 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 আবার লেখেন তো, ক্লিয়ার কিনা। লেখা বুঝবেন, লেখা বুঝবেন, আমি আমি যখন বলবো তখন শুধু আমার কথাগুলো শুনবেন। লেখা লেখা পরে আগে দেখেন ক্লিয়ার কিনা, আমার কথাগুলো স্পষ্ট কিনা, কথাগুলো স্পষ্ট কিনা, বোর্ড ক্লিয়ার কিনা। লেখাগুলো ছোট ছোট, এই নিয়ে টেনশন কোনো কারণ নেই। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার না, হ্যাঁ ক্লিয়ার স্যার। আচ্ছা ক্লিয়ার, ওকে। তাহলে আমরা আলোচনা করি, আমরা আলোচনায় ফিরে আসি তারপরে। ঠিক আছে, বাংলাদেশ বিষয়গুলি শুধুমাত্র একটু দেখে যান, খালি শুনে যান। আজকে শুধু শুনবেন আর হলো দেখবেন। ঠিক আছে, লেখার খাতা নিয়ে রেডি থাকেন, আমি বললেই আপনার পরে লিখবেন। এখানে হয়তো ছোট করে লেখা আছে, আপনি আমি বললে আপনি লিখবেন। ক্লিয়ার? আচ্ছা, বাংলাদেশ বিষয়গুলিকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি, একটা হলো স্বাধীনতা পূর্ব আর একটা হলো স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতা পূর্বকে আবার হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করছি। কয় ভাগে ভাগ করছি? তিন ভাগে। তিন ভাগের একটা ভাগ হচ্ছে হলো নৃতাত্ত্বিক পরিচয় বা বাঙালি জাতির হলো উদ্ভব। ঠিক আছে, আরেকটা হলো ঐতিহাসিক কাল পর্ব, আর একটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস। তাহলে আমরা তিন ভাগে ভাগ করলাম, একটা হলো স্বাধীনতা পূর্বকে আমরা তিন ভাগে ভাগ করলাম, একটা হলো নৃতাত্ত্বিক পরিচয় বা বাঙালি জাতির উদ্ভব, একটা হচ্ছে ঐতিহাসিক কাল পর্ব, একটা হলো রাজনৈতিক ইতিহাস। এই তিনটা ভাগে ভাগ করলাম। তো ঐতিহাসিক কাল পর্বকে আবার হলো তিন ভাগে ভাগ করলাম। কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ বা মুসলিম শাসন, একটা হলো আধুনিক যুগ। বুঝেন কি বললাম? ঐতিহাসিক কাল পর্বকে আবার তিন ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ বা মুসলিম শাসন, একটা হলো আধুনিক যুগ। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা দেখি প্রাচীন যুগ হলো 327 খ্রিস্টপূর্ব থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর হচ্ছে মধ্যযুগ বা মুসলিম শাসন হলো
1204 থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আধুনিক যুগ বলতে হচ্ছে এটাকে বলা হয় ইংরেজ শাসনামল। কি শাসনামল? ইংরেজ শাসনামল। আমি লিখতেছি, আপনারা পরে লিখেন আগে দেখেন। ইংরেজ শাসনামল, 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 ঠিক আছে। এইটা হলো 1765 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এবার রাজনৈতিক ইতিহাস হচ্ছে ইংরেজদের পর থেকে যারা আমাদের শাসন করলো তারা কারা? তারা হচ্ছে পাকিস্তান শাসনামল, যেটাকে বলা হয় সেটা হলো 1947 থেকে মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত। মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত, ঠিক আছে। তাহলে টোটাল স্বাধীনতা পূর্ব আমরা একটু আরেকবার হচ্ছে আমরা রিপিট করতেছি, আপনি একটু দেখেন যে স্বাধীনতা পূর্বকে আমরা হচ্ছে যেভাবে আমরা সিলেবাস ধরে ধরে গুছিয়ে আমরা বেসিক দিয়ে আমরা যাব, সেই হিসেবে আমি আপনাদের বলতেছি বেসিক কিভাবে আমাদের পড়ে যেতে হবে। অনেকেই আছে শুরু করে প্রাচীন যুগ থেকে, অনেকে আছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, অনেকে আছে রাজনৈতিক ইতিহাস থেকে শুরু করে। না, আসলে এটা না। বাংলাদেশ অ্যাফেয়ার্স কে হচ্ছে আপনি পড়তে গেলে আপনাকে পুরো একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। এই সিস্টেমটা হচ্ছে এটা যে সর্বপ্রথম আমাকে পড়তে হবে স্বাধীনতা পূর্ব। স্বাধীনতা পূর্বকে আমরা ভাগ করলাম তিনটা ভাগে। একটা হলো নৃতাত্ত্বিক পরিচয়, একটা হচ্ছে ঐতিহাসিক কাল পর্ব, আর একটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস। তা এই যে নৃতাত্ত্বিক পরিচয় বা বাঙালি জাতির উদ্ভব, সেটা কি, সেটা আমরা হচ্ছে আজকে ক্লাসে শুরু করব। আমরা মানে আজকে এইটার উপরে আমাদের ক্লাস হবে, ঠিক আছে। আর ঐতিহাসিক কাল পর্বকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, একটা হলো আধুনিক যুগ। তো প্রাচীন যুগে যে যে অংশগুলো আমরা পড়ব সেই অংশগুলো হচ্ছে এরকম, যা আমার সঙ্গে একটাবার আপনারা সবাই বলেন, বা একটু মানে আমি যা বলি তা একটু মনোযোগ সহকারে শুনেন। বলেন মাগুরা পাশে। কি বললাম? মাগুরা পাশে। এটা হচ্ছে মাগুরা পাশে। মাগুরা পাশে। মাগুরা পাশে। কি বললাম? মাগুরা পাশে। এই মাগুরার পাশে তালু বস্যর জায়গায় আমরা বসাবো হলো দন্ত স। কি বসাবো? দন্ত স, ঠিক আছে। তাহলে মাগুরা পাশে এই মতে হলো মৌর্য শাসনামল। কি শাসনামল? মৌর্য শাসনামল, মৌর্য শাসনামল। আর গুতে হলো গুপ্ত শাসনামল, গুপ্ত শাসনামল। আর রাতে হলো রাজা শশাঙ্ক শাসনামল, রাজা শশাঙ্ক শাসনামল। আর হলো পাতে হলো পাল শাসনামল, পাল শাসনামল। আর সেতে হলো সেন শাসনামল, সেন শাসনামল, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রাচীন যুগের যে অংশগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাগুরা পাশে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে হচ্ছে মাগুরা পাশে। এই টেকনিকটা একটু কি করতে হবে? মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে মাগুরা পাশে মাতে হলো মৌর্য শাসনামল, গুতে গুপ্ত শাসনামল, রাতে রাজা শশাঙ্ক শাসনামল, পাতে পাল শাসনামল, সেতে সেন শাসনামল। এই যে শাসনামল গুলো আছে এইগুলো আমাদের একদম পড়ে ফেললে আমাদের কি হয়ে যাবে? আমাদের হলো প্রাচীন যুগ কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রাচীন যুগে আমরা এখানে দেখলাম কি যে মাগুরা পাশে এইটুক মাথায় থাকলেই এনাফ, ঠিক আছে। তাহলে প্রাচীন যুগ শেষ হয়ে যাবে। একটা হলো মৌর্য শাসনামল, মার মতে মৌর্য শাসনামল, গুতে হলো গুপ্ত শাসনামল, রাতে রাজা শশাঙ্ক শাসনামল, পাতে হলো পাল শাসনামল, সেতে হলো সেন শাসনামল। এই যে পাঁচটা শাসনামল, এই পাঁচটা শাসনামল যদি আমি পড়ে ফেলি তাহলে আমাদের প্রাচীন যুগ শেষ হয়ে যাবে। এবং এই পাঁচটা শাসনামল আমরা একদম তথ্যবহুল আলোচনার মাধ্যমে আমরা শেষ করব এবং টেকনিক সহ। ক্লিয়ার? তো এইটা পড়লে আমাদের হলো প্রাচীন যুগ শেষ। তো এইটুকু অংশ একটু লিখে নেন, আমি সময় দিচ্ছি। এই যে শুধুমাত্র এই অংশটুকু লিখে নেবেন, ঠিক আছে। যে মাগুরা পাশে যে মৌর্য শাসনামল, গুপ্ত শাসনামল, রাজা শশাঙ্ক শাসনামল, পাল শাসনামল, সেন শাসনামল। আচ্ছা, বা একটু পরে লিখলে হবে, সমস্যা নাই। আমরা মধ্যযুগ বা মুসলিম শাসন এইটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এইটা যে মধ্যযুগ বা মুসলিম শাসনামল, এইটাকে দুইটা অংশে ভাগ করছি আমরা। একটা হচ্ছে ভামুসা, ভামুসা, আর একটা হলো বামুসা, বামুসা। একটা হলো ভামুসা, একটা হলো বামুসা। এটা আমার টেকনিক। এটা হলো ভামুসা, একটা হলো কি বামুসা। তাহলে ভামুসাটা কি? ভামুসা হলো ভারতে মুসলিম শাসন। ভারত মতে সাথে শাসন, ভারতে মুসলিম শাসন। আর বামুসা হচ্ছে বাংলায় মুসলিম শাসন। এই যে মধ্যযুগ বা মুসলিম শাসন, এটাকে আমরা তিনটা এবং চারটা পুরা স্টার জলসার মতো যে আমরা তিনটা পর্ব হলো ভারতের মুসলিম শাসন আর বাংলায় মুসলিম শাসন হলো চারটা পর্বে আমরা বিভক্ত করে আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তাহলে
ভারতের মুসলিম শাসন আমরা তিনটা পর্বে আমরা পড়ে ফেলবো। তিনটা পর্ব আছে এখানে, তিন পর্বে আমরা ক্লাস শেষ করব, ঠিক আছে? ক্লিয়ার? আর বাংলায় মুসলিম শাসন হলো চারটা পর্বে শেষ করব, চারটা পর্বে শেষ করব। তাহলে আমি বললাম ভারতের মুসলিম শাসন হলো কয়টা পর্ব? তিনটা পর্ব। আর বাংলায় মুসলিম শাসন কয়টা পর্ব? চারটা পর্ব। এই 4 আর 3 এই 7টা পর্বে হচ্ছে আমরা দুইটা বা তিনটা লেকচার আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? পুরো মধ্যযুগ বা মুসলিম শাসন একবারে কমপ্লিট করে ফেলবো এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় আমরা শেষ করে ফেলবো। তারপর আধুনিক যুগ বা ইংরেজ শাসনামল, সেটা আমাদের একটা লেকচারে শেষ করব। তারপর হলো রাজনৈতিক ইতিহাস, হচ্ছে আমাদের হলো পুরো পাকিস্তান শাসনামল মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? পুরো কমপ্লিট করে ফেলবো। আর তারপরে আমরা এখন এই দিকে আসি, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশটা হচ্ছে এইটা যে মুক্তিযুদ্ধ, আমরা আলোচনা করব হচ্ছে কি মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ হচ্ছে একটা অংশ, আর হলো মুক্ত বাংলাদেশ। মুক্ত বাংলাদেশ হচ্ছে মানে বাংলাদেশ বিজয়ের পর থেকে আজ পর্যন্ত যা আছে সম্পূর্ণ অংশ। এখান থেকে টোটাল আমাদের মার্কস আছে মাত্র হলো 24, এখান থেকে হলো 24। আর এই যে মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে এই টোটালটা থেকে হলো 6 মার্কস, 6 মার্কস, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশ থেকে, এই মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে একদম স্বাধীনতার নৃতাত্ত্বিক পরিচয় থেকে আরম্ভ করে মুক্তিযুদ্ধ পর্যন্ত টোটাল অংশ থেকে বিসিএস প্রিলিতে আসে মাত্র 6। যার জন্য আমরা একদম জীবন ছেড়ে দেই, এক এক গ্রুপে মাঠে ঘাটে এক যেখানে সেখানে পড়তে পড়তে অবস্থা খারাপ করে ফেলি, কিন্তু টোটাল মার্কস এখান থেকে পাই আমরা কত? 6, ঠিক আছে? অমুক শাসনামল তমুক শাসনামল, এই শাসনামল ভারতে হচ্ছে একে যত কিছু আছে, ইংরেজ শাসনামল একেবারে ব্রিটিশ শাসনামল যা আছে সব করে টোরে অবস্থা খারাপ করে ফেলি। আমরা মনে করি বাংলাদেশ বিষয়গুলি মনে হচ্ছে এই অংশগুলোই, কিন্তু এখান থেকে মাত্র কত মার্কস? 6 মার্কস। কারণ কি আমরা কি বুঝি না? আমরা পুরো সিলেবাস বুঝি না, যার কারণে আমাদের এই প্রবলেমটা। তো এই প্রবলেমটা আগে সলভ করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পুরো আগে বাংলাদেশ বিষয়গুলি সিলেবাস আমাকে দেখতে হবে যে কোন অংশ থেকে কত মার্কস, এটা ফার্স্ট আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে এইটা যদি আমি জানতে পারি তাহলে আমরা পুরো মার্কস বন্টন করে 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 তথ্যবহুল আলোচনার মধ্য দিয়ে আমরা পুরো টেকনিক ইমপ্লিমেন্ট করে আমরা হচ্ছে পুরো বাংলাদেশ এফএস থেকে 30 এর মধ্যে আমরা ইজিলি ভাবে 25 মার্কস আমরা হচ্ছে কি করব? ক্যারি করে ফেলবো এখান থেকে, ঠিক আছে? এটাকে বুঝতে হবে আপনাকে কোথায় কোন কত মার্কস আছে। তো আমরা এখন এই যে 24 মার্কস আছে, এই 24 মার্কসের মধ্যে মুক্ত বাংলাদেশে হলো 24 মার্কস, যেখানে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ব্যবস্থাপনায় হলো বাংলাদেশ, এটা আমাকে জানতে হবে। বাংলাদেশের যে ভূমিকা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সরকার কাঠামো, বাংলাদেশের এলজিএস লোকাল গভর্নমেন্ট সিস্টেম, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি ও জনসংখ্যা মানে কৃষি সম্পদ এবং জনসংখ্যার মধ্যে আছে আপনার আদমশুমারি, ঠিক আছে? ক্ষুদ্র নৃগোষ্ঠী সবকিছু এখানেই আছে, ঠিক আছে? ক্লিয়ার? তারপর বাংলাদেশের শিল্প বাণিজ্য, বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের জাতীয় অর্জন পুরস্কার, খেলাধুলা, স্থাপত্য, ভাস্কর্য এর মধ্যে আছে। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাপনা, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী, আজ ও আগামী চলবে, আজ ও আগামী চলবে, ঠিক আছে? এই যে টোটাল এই অংশটুকু থেকে থাকবে আমাদের হলো কত মার্কস? 24 মার্কস। তাহলে আমরা বাংলাদেশ বিষয়গুলি ক্লাস কিন্তু এখন আমরা শুরু করিনি, আমরা জাস্ট কি করতেছি? একটু ওয়ার্ম আপ করতেছি, ওয়ার্ম আপ, ঠিক আছে? তাই এই ওয়ার্ম আপ করার আগে আমরা ওয়ার্ম আপটা বুঝলাম কিভাবে, যে পুরো সিলেবাসটাকে বুঝে ফেললাম। এই সিলেবাস না বুঝা আপনাকে পুরো বাংলাদেশের কাছে আপনার হচ্ছে ক্লাস করা যাবে না, ঠিক আছে? আপনি হুদে একটা ক্লাস শুরু করে দিলাম, ঠিক আছে? আপনি আগে ক্লাসটা খুশি হয়ে গেলেন, নো। এট ফার্স্ট আপনাকে জানতে হবে পুরো বাংলাদেশ বিষয়গুলির উপর যে পুরো যে 30 মার্কস কই থেকে হয়, এবং আমরা হাঁটবো কোন পথে, কোথায় থেকে ক্লাসটা শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, এটা আমাকে এট ফার্স্ট জানতে হবে। আগে জানতে হবে সিলেবাস এবং কোথায় কত মার্কস সেটা জানতে হবে, 2 এবং 3 হচ্ছে আমরা শুরু করব কোথা থেকে, শেষ করব কোথা থেকে, ঠিক আছে? মাত্র 25টা লেকচারেই আমরা পুরো বাংলাদেশ বিষয়গুলি পকেটের মধ্যে নিয়ে আমরা পরীক্ষায় চলে যাব, ক্লিয়ার? তো এতটুকু অংশ যদি লেখার সময় থাকে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু খালি ঘুরে আসি, দেখি যে আপনাদের কি অবস্থা, আপনারা কি বুঝতে পারছেন কিনা।
আচ্ছা ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লেখেন তো, কথাগুলো যদি বোঝা যায় তাহলে একটু ক্লিয়ার লেখেন, ক্লিয়ার ক্লিয়ার। বোর্ড ক্লিয়ার না, বোর্ড ক্লিয়ার হবে একটু পরে, বোর্ড ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা একটু সবাই শেয়ার করে দেন, শেয়ার করে দেন, সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দেন, আপনাদের নিজ দায়িত্বে প্রত্যেক ব্যক্তি একটু শেয়ার করে দেন, কাইন্ডলি একটু শেয়ার করে দেন, হ্যাঁ শেয়ার করে দেন। স্যার কোনো ভেজাল নাই, আসাদুল ইসলাম আসাদ, হ্যাঁ ক্লিয়ার, মাসুম ভাই ক্লিয়ার, ওকে ক্লিয়ার হলে ভাই ভালো লাগে, বড় করে দেখলে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফারহানা আক্তার তৃষা ক্লিয়ার, ক্লিয়ার, এই তো চমৎকার। তৃষা বলতেছে ক্লিয়ার, মুন্নি আক্তার ক্লিয়ার, লিটন আহমেদ ক্লিয়ার, আব্দুল্লাহ ক্লিয়ার, নাম বললে দ্রুত ক্লিয়ার লেখে, হ্যাঁ মজার ব্যাপার, ঠিক আছে। রুমানা জাহান ক্লিয়ার, সুজিত অধিকারী ক্লিয়ার, জোহরা বকুল ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, এস এম নাইম ক্লিয়ার, সোহান খান ক্লিয়ার, নমিমুল্লাহ লেখাগুলো বুঝতে পারছি না, লেখাগুলো বোঝার দরকার নাই, আমাদের যখন আমাদের ক্লাস শুরু হবে জুম অ্যাপসে তখন ভালো করে বুঝতে পারবেন, আজকে শুধু বুঝেন যে আমি কথাগুলো বলতেছি এগুলো বোঝা যায় কিনা সেটা কি বুঝেন। আউটস্ট্যান্ডিং ক্লিয়ার, আচ্ছা ওকে অল। শুনে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে নেই, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে টোটাল যে ক্লাসটা হবে, যে 25টা লেকচার হবে, 25টা লেকচারেই আপনাদের হচ্ছে হলো পুরা রিটেন ভিত্তিক হবে, তথ্যবহুল আলোচনা হবে, এক। দুই নম্বর, যে এই যে 25টা লেকচার যদি আপনি পড়তে পারেন তাহলে এই 25টা লেকচার থেকে আপনার সুবিধা কি হবে, এখানে হচ্ছে বিসিএস রিটেনের প্রায় 70 থেকে 80% কভার হয়ে যাবে। বিসিএস রিটেনে কত পার্সেন্ট কভার হয়ে যাবে? 70 থেকে 80% কভার হয়ে যাবে। যদি বাংলাদেশ বিষয়গুলির এই যে টোটাল 25টা লেকচার আপনি পড়ে ফেলেন তাহলে 70 থেকে 80% হচ্ছে বিসিএস রিটেনের রিটেন কমপ্লিট হয়ে যাবে। এটা অনেকেই বুঝে না, এটা আজকে বুঝাই দিব যে কেমনে বিসিএস রিটেন কই থেকে কোশ্চেন গুলো হয়, যে আমরা প্রিলিতেই করে ফেলি যে 70 থেকে 80% কভার করে ফেলি প্রিলিতেই। কত পার্সেন্ট? 70 থেকে 80%। আর আপনার হলো 30% বা 20% এর জন্য আলাদা দিক নির্দেশনা, সেটা আমরা বিসিএস রিটেনে দেব, যে কোর্সটা আমরা শুরু করব নেক্সটে সেটা আমরা পরে দিব, ঠিক আছে। তো আমাদের 70 থেকে 80% আমরা প্রিলিতেই কমপ্লিট করে ফেলবো আমরা বাংলাদেশ বিষয়গুলো, ঠিক আছে। তো সেটা আমরা শুরু করব, তো এই পর্যন্ত আপনারা সম্ভবত একটু ক্লিয়ার, ঠিক আছে। তো আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি ফার্স্ট লেকচার দিয়ে, নৃতাত্ত্বিক পরিচয় বা বাঙালি জাতির উদ্ভব ও প্রাচীন জনপদ। এটা আমাদের প্রথম লেকচার আছে, আপনারা হচ্ছে একটু জব সিকার সেভলাইনে গিয়ে দেখবেন যে সেখানে হচ্ছে আমাদের সিলেবাস গুলো দেওয়া আছে, সিলেবাসে বাংলাদেশ বিষয়গুলো দেওয়া আছে, ফার্স্ট লেকচার দেওয়া আছে বাঙালি জাতির উদ্ভব ও প্রাচীন জনপদ, এইটুক দেওয়া আছে, ঠিক আছে। তো এই ফার্স্ট লেকচার নিয়ে আজকে আমাদের আলোচনা, ইচ্ছে করলে ভিতর থেকে এদিক ওদিক থেকে হচ্ছে ক্লাস নিতে পারতাম, নো, আমার কথা হচ্ছে যেটা ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস দিয়েই আপনার ক্লাস শুরু এবং শেষ ক্লাস দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয়, নৃতাত্ত্বিক পরিচয় বা বাঙালি জাতির উদ্ভব, ঠিক আছে। সবাই একটু খাতায় লিখেন, হেডলাইন দেন, সুন্দর করে লিখেন যে নৃতাত্ত্বিক পরিচয় অথবা বাঙালি জাতির উদ্ভব, এটা লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন। সবাই লিখেন বাঙালি জাতি উদ্ভব। এইবার মনে লেখা ক্লিয়ার? আচ্ছা এবার দেখি ক্লিয়ার কিনা।
এইবার লেখা ক্লিয়ার কিনা একটু লিখবেন। এবার বোর্ড ক্লিয়ার কিনা? এই যে পলাশ ভট্টাচার্য কোথায় গেলেন? আপনি একটু লিখেন তো ক্লিয়ার কিনা, আপনি বুঝতে পারতেছেন কিনা? মুন্নি একটা স্যার আপনাকে অনেক সুন্দর পড়ান। পড়ান যে কি রে ভাই বুঝি না। আচ্ছা ক্লিয়ার, ক্লিয়ার স্যার। হ্যাঁ এইবার ক্লিয়ার না? বাঙালি জাতির উদ্ভব, ঠিক আছে? সবাই একটু শেয়ার করেন, সবাই একটু শেয়ার করেন প্লিজ, একটু শেয়ার করেন। আমি বলতেছি একটু সবাই কাইন্ডলি শেয়ার করেন, ঠিক আছে? আপনি শেয়ার করলে আপনার উপকার, তার সাথে আমরা যারা ক্লাস নিচ্ছি যে টিচার গুলো আমরা অনেক উপকৃত হব আপনার মাধ্যমে, ঠিক আছে? তো আপনি আমাকে একটু হেল্প করবেন, আমরা আপনাদের জন্য সবাই কি করব, একদম জীবন দিয়ে দেব, সব টিচার জীবন দিয়ে দিব, ঠিক আছে? একটু একটু সবাই শেয়ার করেন প্লিজ। প্লিজ একটু শেয়ার, একটু শেয়ার করেন সবাই। আচ্ছা যাই হোক, একটু একটু শেয়ার করেন সবাই, শেয়ার করেন। দেখ আমাদের ক্লাস হচ্ছে বাঙালি জাতির উদ্ভব, ঠিক আছে, এবং প্রাচীন জনপদ লিখতে পারেন ও প্রাচীন জনপদ। ফার্স্ট লেকচার, ঠিক আছে, ফার্স্ট লেকচার যে বাঙালি জাতির উদ্ভব ও প্রাচীন জনপদ, ঠিক আছে, লিখতে পারেন, সুন্দর করে লিখতে পারেন, সমস্যা নেই। শুনেন, বিসিএস রিটেন, আমার কথা হচ্ছে আমরা আলোচনা করব রিটেন ভিত্তিক, ঠিক আছে, এবং প্রিলি এমনিতেই কভার হয়ে যাবে, ঠিক আছে? তো বিসিএস রিটেনে কোশ্চেন আসে এরকম যে বাঙালি জাতি একটি সংকর জাতি ব্যাখ্যা করুন। কত মার্কস? 10 মার্কস, 12 মার্কস, 15 মার্কস করে আসে পরীক্ষায়। পরীক্ষায় আসে এটা যে বাঙালি জাতি একটি সংকর জাতি ব্যাখ্যা করুন। এই যে বাঙালি জাতি একটি সংকর জাতি ব্যাখ্যা করুন, এটা পরীক্ষা আসে মাত্র হচ্ছে হলো 10 মার্কস, অথবা কোন কোন পরীক্ষা আছে 12 মার্কস, কোন কোন পরীক্ষা আছে 15 মার্কস, এইভাবে চলে আসে যে বাঙালি জাতি একটি সংকর জাতি ব্যাখ্যা করুন। এই বাঙালি জাতি একটি সংকর জাতি, এর ভিতরেই হলো বিশেষ প্রিলিতে মানে অগণিত কোশ্চেন চলে আসছে, অনেকবার চলে আসছে, বিভিন্ন পিএসসি পরীক্ষাগুলোতে এখান থেকে চলে আসে কোশ্চেন, কিন্তু এটা আমরা জানি না, অনেকেই জানি না, অনেকেই বুঝি না, ঠিক আছে? যে এর ভিতরেই যে কোশ্চেন সেটা আমরা জানি না, বাঙালি জাতির উদ্ভব এখান থেকে কোশ্চেন হয় এটা আমরা বুঝি না, ঠিক আছে? কিন্তু আমরা কি করি, এই যে গাইড বইয়ের উপর থাইকা থাইকা একটা অবস্থা খারাপ করে ফেলি, ঠিক আছে? অবস্থা খারাপ করতে হবে না, শুধুমাত্র বেসিক ক্লাসগুলো করে ফেলেন, দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। তো বাঙালি জাতির উদ্ভব এইটাকে আমরা আজকে প্রমাণ করে দেব যে বাঙালি জাতি একটি হলো সংকর জাতি। অথবা আমার এক স্টুডেন্ট বলছিল যে বাঙালি জাতি কি স্যার একটি তাহলে জারদ জাতি? আমি আবার ক্লাসে বলছিলাম যে হ্যাঁ, বাঙালি জাতি সংকর জাতি যেটা, সেটা আবার জারদ জাতি, এটা আপনি অন্যভাবে নিতে পারেন। তো বাঙালি জাতি কেমনে হলো জারদ জাতি বা কেমনে সংকর জাতি, সেটা তো প্রমাণ করতে হবে, তাই না? তা প্রমাণ করতে গেলে কোথায় থাকতে হবে? চোখ, এই যে বোর্ডের দিকে চোখ থাকতে হবে, একটু চোখটা বোর্ডের দিকে তাকায় থাকেন, অথবা আমার দিকে, ঠিক আছে? তাহলে পেয়ে যাবেন যে হচ্ছে এখান থেকে কি কি কোশ্চেন গুলো আসে সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো একটু দেখি আমরা যে বাঙালি জাতির উদ্ভব করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? অথবা বাঙালি জাতি একটি কি সংকর জাতি। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম যে দেখব যে নিরি গোষ্ঠী, এই যে দেখেন একটু সবাই, এখন দেখা বোঝা যাবে নিরি গোষ্ঠী, নিরি গোষ্ঠী, নিরি গোষ্ঠী, এই লেখা বোঝা যায়? নিরি গোষ্ঠী বোঝা যায়? সম্ভবত বোঝা যায়, ঠিক আছে? দেখেন, নিরি মানে হলো মানুষ, নিরি মানে হচ্ছে কি মানুষ, আর গোষ্ঠী মানে হলো জাতি, জাতি, নিরি গোষ্ঠী মানে হচ্ছে হলো মানুষ জাতি, ঠিক আছে? কি জাতি? মানুষ জাতি। লিখতে পারেন, লিখতে পারেন, নিরি গোষ্ঠী, নিরি মানে হলো মানুষ, গোষ্ঠী মানে হলো জাতি, নিরি গোষ্ঠী মানে হচ্ছে হলো মানুষ জাতি, ঠিক আছে? এইটা একটু লিখে ফেলেন, একটু সুন্দর করে লিখে ফেলেন, ঠিক আছে? একটু লিখে ফেলেন, একটু পরেই প্রয়োজন হবে, আপনার কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? মনের ভিতরে কোনো প্রশ্ন আসবে না। এই নৃগোষ্ঠীগুলো আমরা একটু দেখব, যে একটু আলোচনা করব। এক নম্বর হচ্ছে নিগ্রোটা, নিগ্রোটা,
নিগ্রোটা নৃগোষ্ঠী, নৃগোষ্ঠী। কি লিখলাম? এক নম্বর কি লিখলাম? নিগ্রোটা নৃগোষ্ঠী। এই নিগ্রোটা নৃগোষ্ঠীর আরেকটা নাম হলো নিগ্রো প্রতিম। কি বললাম? নিগ্রো প্রতিম। তা নিগ্রোটা নৃগোষ্ঠী, এই নৃগোষ্ঠীকে বলা হয় আদি নৃগোষ্ঠী। বাংলাদেশ মনে করে যে এই যে নিগ্রোটা নৃগোষ্ঠী যেটা আছে সেটা হচ্ছে আমাদের আদিমতম বা প্রাচীনতম নৃগোষ্ঠী বা মানব জাতি, ঠিক আছে? তবে বাংলাদেশ মনে করে না, কি মনে করে না? বাংলাদেশ মনে করে না এই দেশে কোনো আদিবাসী ছিল। এই জন্য 1993 এবং 94 সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত 9ই আগস্ট হলো আদিবাসী দিবস থেকে বাংলাদেশ সর্বদাই এটা পালন থেকে বিরত থাকে। তাহলে বাংলাদেশ 1993-94 সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত 9ই আগস্ট হলো আদিবাসী দিবস পালন থেকে বিরত থাকতেছে বাংলাদেশ। কারণ কি? বাংলাদেশ মনে করে না বাংলাদেশে কি আছে? আদিবাসী আছে, ঠিক আছে? তো বাংলাদেশের প্রাচীনতম নৃগোষ্ঠী হচ্ছে নিগ্রোটা নৃগোষ্ঠী। কি নৃগোষ্ঠী? নিগ্রোটা নৃগোষ্ঠী। দুই নম্বর হচ্ছে অস্ট্রিক নৃগোষ্ঠী। সবাই লেখেন অস্ট্রিক নৃগোষ্ঠী। অস্ট্রিক নৃগোষ্ঠী, এই যে অস্ট্রিক নৃগোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি, এই অস্ট্রিক নৃগোষ্ঠী আজ থেকে প্রায় 5000 খ্রিস্টপূর্বে, কত হাজার খ্রিস্টপূর্ব? 5000 খ্রিস্টপূর্ব, তার মানে 7000 বছর আগে। ক্লিয়ার? তাহলে কত হাজার খ্রিস্টপূর্ব? 5000 খ্রিস্টপূর্ব। তাহলে এই 5000 খ্রিস্টপূর্বে এই অস্ট্রিকরা সর্বপ্রথম হচ্ছে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া হয়ে তারা আমাদের এই দেশে চলে আসে। কোথা থেকে আসে? ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া হয়ে তারা আমাদের এখানে আসে। কারা আসে? অস্ট্রিকরা আসে। এরা জাতিতে, এখানে আমরা সুন্দর করে লিখতে পারি যে এরা জাতিতে বলা হয়, অনেকেই মনে করে যে এরা জাতিতে হলো নিষাদ। জাতিতে হলো নিষাদ, নিষাদ। অনেকেই মনে করে এরা জাতিতে কি? এরা জাতিতে হলো নিষাদ। এদের ভাষা হচ্ছে অস্ট্রিক। এরাই একমাত্র যে এরাই সর্বপ্রথম হচ্ছে হলো কি করে? কৃষি অর্থনীতির বিবর্তন ঘটায়। কারা ঘটায়? অস্ট্রিকরা। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আজ থেকে প্রায় 5000 খ্রিস্টপূর্বে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া হয়ে যারা আমাদের এখানে আসলো তারা হচ্ছে অস্ট্রিক নৃগোষ্ঠী। এরা জাতিতে ছিল হলো নিষাদ, এদের ভাষা ছিল অস্ট্রিক, এরা কৃষি অর্থনীতির বিবর্তন ঘটায়। ক্লিয়ার? তাহলে এতটুকু আমরা ফার্স্ট আমরা হলো কি করব? এতটুকু জানলেই হবে। এবং এরা এসেই সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে এই যে এরা এসেই হলো নিগ্রোটাদের এখান থেকে তাড়িয়ে দেয়। কারা তাড়িয়ে দিল? অস্ট্রিকরা নিগ্রোটাদের এখান থেকে কি করলো বলেন? তাড়িয়ে দিল। ঠিক আছে? দেওয়ার পরে যাই হোক আমরা এই পর্যন্ত পেলাম। এবার 3 নম্বরে আমরা দেখব আরেকটা মঙ্গোলীয় নৃগোষ্ঠী। মঙ্গোলীয়, মঙ্গোলীয়, মঙ্গোলীয় নৃগোষ্ঠী। মঙ্গোলীয় নৃগোষ্ঠী, এটাকে আবার বলা হয় ভোটচিনীয়। কি বলা হয়? ভোটচিনীয়। এই মঙ্গোলীয় নৃগোষ্ঠী কই থেকে আসছে? এরা আজ থেকে প্রায় 4000 খ্রিস্টপূর্বে, কত হাজার খ্রিস্টপূর্বে? 4000 খ্রিস্টপূর্বে এরা হচ্ছে তিব্বত, ইন্দোচীন হয়ে তারা হচ্ছে কোথায় আসছে? তারা এখানে চলে আসছে, এই দেশে চলে আসছে। কোন দিক দিয়ে আসছে? তিব্বত এবং ইন্দোচীন হয়ে তারা এখানে এসেছে। কারা এসেছে? মঙ্গোলীয়রা। কারা এসেছে? মঙ্গোলীয়রা। কত বছর আগে? 4000 খ্রিস্টপূর্বে। এবার আপনাদের মনের মধ্যে একটা কোশ্চেন হতে পারে যে ইন্দোচীন আবার কোন কোন দেশগুলো? তা আমার সঙ্গে একটু বলেন, সবাই বলেন যে কলা দেখতে ভিয়ের মতো। একটু বলেন, সবাই বলেন, বলেন কলা, বলেন কলা দেখতে ভিয়ের মতো, বলেন কলা দেখতে ভিয়ের মতো। এটা হচ্ছে এইরকম যে কলা দেখতে কিসের মতো? কলা দেখতে, কলা দেখতে ভিয়ের মতো, ভিয়ের মতো। এই কলা দেখতে ভিয়ের মতো। এই কত হলো কম্বোডিয়া, কত কি? কম্বোডিয়া, কম্বোডিয়া। লাতে হলো লাওস, আর ভিতে হলো ভিয়েতনাম, ভিয়েতনাম। ঠিক আছে? তাহলে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এই তিনটা দেশকে একত্রে বলা হয় ইন্দোচীন।
কি চীন বলা হয়? ইন্দোচীন। ঠিক আছে, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এটা সংক্ষিপ্ত আকারে আমরা মুখস্থ করতে পারি। কল্লা দেখতে কিসের মতো? ভি এর মতো। ঠিক আছে, মনে মনে ভাইবা নেবেন ভি এর মতো। ঠিক আছে, তাহলে কতে কম্বোডিয়া, লাতে লাওস আর ভিতে হলো কি? ভিয়েতনাম। এই তিনটা দেশকে একত্রে কি বলা হয়? ইন্দোচীন বলা হয়। তাহলে আমরা বলতে পারলাম এই যে মঙ্গোলিয়ান নৃগোষ্ঠী কই থেকে আসে? এরা হচ্ছে তিব্বত ইন্দোচীন হয়ে তারা আমাদের এই দেশে আসে। ঠিক আছে, কত হাজার খ্রিস্টপূর্বে? 4000 খ্রিস্টপূর্বে। এরাও এসে অর্থনীতির বিবর্তন ঘটিয়েছে। ঠিক আছে, আরেকটা নৃগোষ্ঠী যেটা আমরা দেখবো এখন, যে 4 নম্বর লিখি আমরা এখানে, লিখবো দ্রাবিড় নৃগোষ্ঠী। দ্রাবিড় নৃগোষ্ঠী কি নৃগোষ্ঠী? দ্রাবিড় নৃগোষ্ঠী। দ্রাবিড় নৃগোষ্ঠী কই থেকে আসলো? এরা আজ থেকে প্রায় 4000 খ্রিস্টপূর্বে এরা হচ্ছে আপনার হলো ভূমধ্য সাগরীয় অঞ্চল। কোন অঞ্চল? ভূমধ্য সাগরীয় অঞ্চল হয়ে আফগানিস্তানের দুই পাহাড়ের মাঝখান থেকে যে আঁকাবাঁকা যে রাস্তাগুলো, এগুলোকে বলা হয় হচ্ছিল গিরিপথ। এই গিরিপথটার নাম হচ্ছিল খাইবার গিরিপথ। কি নাম? খাইবার গিরিপথ। এই খাইবার গিরিপথ দিয়ে তারা ভারতের উত্তর এবং পশ্চিম সীমান্ত দিয়ে তারা প্রবেশ করে। কারা প্রবেশ করে? এই দ্রাবিড় নৃগোষ্ঠীরা প্রবেশ করে। ঠিক আছে, এরা এসে সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে এরাই সর্বপ্রথম সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল। কারা? এই দ্রাবিড়রা। তাহলে এখানে তাহলে এরা কোন দিক দিয়ে আসলো? এরা আসলো হলো ভূমধ্য সাগরীয় অঞ্চল। ভূমধ্য সাগরীয় অঞ্চল। ভূমধ্য সাগরীয় অঞ্চল দিয়ে তারা হলো আফগানিস্তানের খাইবার গিরিপথ। কি গিরিপথ? খাইবার গিরিপথ। এই খাইবার গিরিপথ দিয়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে তারা হচ্ছে প্রবেশ করে। ঠিক আছে, কারা প্রবেশ করে? দ্রাবিড় নৃগোষ্ঠী। এরা এসেই সর্বপ্রথম যে কাজটা করলো সেটা হচ্ছে কি করলো? তারা সিন্ধু সভ্যতা গড়ে তুললো। ঠিক আছে, তাহলে এই যে দ্রাবিড় নৃগোষ্ঠী, অস্ট্রিক নৃগোষ্ঠী, মঙ্গোলিয়ান নৃগোষ্ঠী, তাহলে এখানে 1 নম্বর যেটা ছিল সেটার নাম ছিল হচ্ছে কি? নিগ্রোটা নৃগোষ্ঠী। এই নিগ্রোটা নৃগোষ্ঠী অস্ট্রেলিয়া কি করলো? তাদেরকে হলো এখান থেকে উৎখাত করে দিল। ঠিক আছে, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিল। তাহলে তাড়িয়ে দেওয়ার পর তাহলে আমরা কয়টা নৃগোষ্ঠী পেলাম? 3টা। একটা হলো অস্ট্রিক নৃগোষ্ঠী, একটা হলো মঙ্গোলিয়ান নৃগোষ্ঠী, একটা হলো দ্রাবিড় নৃগোষ্ঠী। এই 3টা নৃগোষ্ঠীর 1000 বছর প্রক্রিয়াকরণের মাধ্যমে একটা নতুন ভাষাভিত্তিক নৃগোষ্ঠীর সৃষ্টি হয়, যার নাম হচ্ছে হলো বাং নৃগোষ্ঠী। কি নাম? বাং নৃগোষ্ঠী। তাহলে এই যে 3টা নৃগোষ্ঠী, এই 3টা নৃগোষ্ঠীর 1000 বছর, কত বছর? 1000 বছর প্রক্রিয়াকরণের মাধ্যমে একটা নতুন ভাষাভিত্তিক একটা নৃগোষ্ঠী সৃষ্টি হয়, যার নাম হচ্ছে হলো বাং নৃগোষ্ঠী। বাং নৃগোষ্ঠী। তো এই যে নৃগোষ্ঠীগুলো যে অঞ্চলগুলোতে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে অঞ্চলগুলোতে বাস করত, এই অঞ্চলগুলোকে বলা হয়তো কি? বলা হয়তো জনপদ বলা হয়তো। কি বলা হয়তো? জনপদ। তা জনপদ যাওয়ার আগে আমরা একটু তাহলে দেখব যে এই প্রাচীন বাংলায় সর্বপ্রথম, আমরা একবার রিপিট করব, প্রাচীন বাংলায় সর্বপ্রথম যে নৃগোষ্ঠী ছিল তার নাম ছিল নিগ্রোটা নৃগোষ্ঠী। তারপরে যে নৃগোষ্ঠী আসলো তার নাম হলো অস্ট্রিক নৃগোষ্ঠী। তারপরে যে আসলো তার হচ্ছে মঙ্গোলিয়ান নৃগোষ্ঠী। তারপরে হলো দ্রাবিড় নৃগোষ্ঠী। এই 3টা নৃগোষ্ঠী 1000 বছর প্রক্রিয়াকরণের ফলে একটা নতুন ভাষাভিত্তিক একটা নৃগোষ্ঠীর সৃষ্টি হলো, যার নাম হচ্ছে বাং নৃগোষ্ঠী। কি নৃগোষ্ঠী? বাং নৃগোষ্ঠী। এই যে এগুলো থাকার পরে আরেকটা নৃগোষ্ঠী পরে আসলো, যার নাম হলো আর্য নৃগোষ্ঠী। তারা ওই ককেসাস অঞ্চল থেকে তারা হচ্ছে এই দ্রাবিড় নৃগোষ্ঠীর মতো একই পথ ধরে তারা চলে এসে সর্বপ্রথম যে কাজটা করলো, যে সিন্ধু সভ্যতা তারা কি করলো? তারা হলো ধ্বংস করে দিল, এবং তারা চেয়েছিল যে এখানে আর্য সভ্যতা গড়ে তুলবে। এবং তারপর থেকে আমরা জানি যে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে যে বণিকরা তো এখানে আসে, তারা এখানে শাসন করত, করে করে চলে যেত। সর্বশেষ যেটা আমরা জানি সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসন আমল ব্রিটিশরা প্রায় 200 বছর আমাদেরকে হলো শাসন করে চলে গেছে। তারপরে আমরা আবার কার কবলে পড়েছিলাম? পাকিস্তান।
আবার পাকিস্তান আমাদের শাসন করে চলে গেল। তাহলে আমরা দেখলাম এই যে পুরো বাংলা, পুরো বাংলাদেশের কথা যদি আমি বলি, তাহলে এই প্রত্যেকটা সময় সেই আপনার হচ্ছে প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার আগ পর্যন্ত পুরো কি হয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে আমরা কারো না কারো অধীনস্থ ছিলাম, যার কারণে আমাদের এর সাথে ওর বিয়ে হয়েছে, ওর সাথে ওর বিয়ে। যেমন দেখেন এই যে দ্রাবিড় নৃগোষ্ঠী, অষ্ট্রিক নৃগোষ্ঠী, মঙ্গোল নৃগোষ্ঠী, এই তিনটা নৃগোষ্ঠী 1000 বছর প্রক্রিয়াকরণ হয়েছে, হওয়ার পর একটা নতুন ধারা ভাষাভিত্তিকের একটা হচ্ছে নৃগোষ্ঠী সৃষ্টি হয়েছে, যার বাং নৃগোষ্ঠী। তারপরে কি আসলো, আর্যরা আসলো, তারপর কারা আসলো, বিভিন্ন বণিকরা আসলো, সর্বশেষ কারা আসলো, ইংরেজরা আসলো। আইসা কি এমনি রেখে গেছে? না, তারও আবার হলো সুন্দর সুন্দর প্রজন্ম প্রজন্ম আমাদের দিয়ে গেছে। সর্বশেষে ইংরেজরা ওই কাজটা করে গেছে, জানি? হ্যাঁ, গেছে। যার কারণে পুরো বাংলাদেশের জনগণের দিকে যদি একটাবার সবাই যদি এইভাবে তাকায় দেখেন, দেখবেন কারো সাথে কারো কোনো মিল নাই। এক একজন এক এক রকম, কেউ মোটা, কেউ খাটো, কেউ লম্বা, কেউ কালো, কেউ ফর্সা, ঠিক আছে? মনে হচ্ছে একজন ব্রাজিল দেশ থেকে আইছে, একজন হলো আর্জেন্টিনা থেকে আসছে, একজন হলো আফ্রিকা থেকে আইছে। এক একজন এক এক রকম, হরেক রকম, পুরা হরেক রকম। যেন আমার দেখলে মনে হয় যে আমি মনে হয় চাইনিজ থেকে আইছি। কোন দেশ থেকে? চাইনিজ থেকে, ঠিক আছে? তার মানে মনে হচ্ছে যে আমি মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অধীনস্থ বা এখান থেকে আমার চলে আসছি। এইভাবে দেখবেন কারোর সাথে কারো কোনো মিল নাই। এই জন্য বলা হয় বাঙালি জাতি একটি কি জাতি? সংকর জাতি। কি জাতি? সংকর জাতি। এই জাতিতে কোন লোকের সাথে কোন লোকের কি নাই? মিল নাই, ঠিক আছে? এবার যদি দেখেন একটা সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যে সংকর, তার প্রমাণটা আপনি এভাবেই পেয়ে যাবেন এখানে। যে মনে করেন 10 জন চাইনিজ ওই জায়গায় দাঁড়াইছে, 10 জন, ঠিক আছে? আমরা পুরো বাঙালি জাতি আছে এখানে প্রায় 100 জন, ঠিক আছে? এই 100 জনের মাঝ থেকে 10 জনকে একটা ঢিল মারলেন, ঠিক আছে? একদম ঢিল দিলেন, ঢিল দিয়ে দৌড়ে এসে 100 জনের মাঝখানে আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন, আপনারা এসে একবারে ধরা যাবে যে এই বেটা তুই তো আমার ঢিল মারছিলি। কারণ কি? আমাদের সহজে চেনা যায়, আমাদের কারো ফেসের সাথে কারো ফেস কি নাই, পুরো মিল নাই, ঠিক আছে? এটা আমরা সংকর জাতি। আবার মনে করেন 10 জন না, 5 জন চাইনিজের কথা বলবো। 5 জন চাইনিজের মধ্যে একজন শুধু ঢিল মেরে দৌড়ে গিয়ে 5 জনের সঙ্গে একটা মাত্র শুধুমাত্র এইভাবে ঘুরাই যাবে, ঠিক আছে? দেখবেন যে কোনটা যেন ঢিল মারছে, এইটা না ওইটা, এইটা না ওইটা, কে ঢিল মারলো আমারে আপনি ধরতে পারবেন না। কারণ কি? কারণ চাইনিজরা হচ্ছে পিওর জাতি, পিওর একদম বিশুদ্ধ জাতি। তো বাঙালি জাতি অরিজিনালি হচ্ছে কি জাতি? সংকর জাতি। কারণ আমাদের এই পুরো দেশটাই বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে জাতিরা এসে আমাদের হলো কি করছে, শাসন শোষণ করে আমাদের সুন্দর সুন্দর প্রজন্ম দিয়ে গেছে, যার কারণে আমাদের কারোর সাথে কারো কোনো কি নাই, মিল নাই। যার কারণে আমরা সবাই বাংলাদেশের সাপোর্টটা করে আমরা ব্রাজিলে সাপোর্ট করি, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, আমরা অমুক দলের সাপোর্ট করি, কারণ আমাদের রক্ত তো সব এটাই বলে যে আমরা এক একজনের সাপোর্ট করি, এটাই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। তো বাঙালি জাতি একটি কি জাতি? সংকর জাতি। এতটুকু আমরা সুন্দর করে যখন আমাদের হলো বিসিএস জব সিকার হেল্পলাইনের প্রথম যে লেকচারটা শুরু হবে সেখান থেকে আমরা সুন্দর করে লিখে দেব, রিটেন আকারে লিখে 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 দেব, ঠিক আছে? লেখা হয়ে গেলে আপনার কি হয়ে যাবে, আপনার বিসিএস ফ্রিলি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বিসিএস রিটেন এর প্রায় 70 থেকে 80% আপনার এখান থেকে কভার হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? তো একটা কোশ্চেন যা যা বললাম আপনাদের আইকিউটা আমি দেখব যে এখান থেকে আপনারা কে কতটুকু মাথায় ধরে রাখতে পারলেন, ঠিক আছে? প্রথম কোশ্চেন আমি দিচ্ছি, আপনি দ্রুত অ্যানসার লিখবেন, অপশন দেব না, অপশন দেব না। কোশ্চেন 1, বিগত সালে যে কোশ্চেনগুলো আসছিল তার আলোকে কারা জাতিতে, দ্রুত অ্যানসার করবেন, দ্রুত অ্যানসার, কারা জাতিতে নিষাদ ছিল? নিষাদ, ডিরেক্ট উত্তর লিখবেন, উত্তর লেখেন, কারা জাতিতে নিষাদ ছিল? আমার কথা যদি বুঝে থাকেন তাহলে অ্যানসার দ্রুত করবেন, আমি একটু দেখি কে দ্রুত লেখে। একটু দেখতে যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ সোহান খান, অস্ট্রিক, অস্ট্রিক, ফারানা, তৃষা, অস্ট্রিক,
রায়ান আরে অস্ট্রিক আর সময় ইসলাম অস্ট্রিক, থ্যাংক ইউ। দুলাল হোসেন মোল্লা অস্ট্রিক, মারিয়া বিনতে হক অস্ট্রিক, রেজাউল করিম অস্ট্রিক, সানজিদা ইসলাম জুই অস্ট্রিক, জেনি আক্তার অস্ট্রিক, এমডি বিলাল অস্ট্রিক, তানিয়া আক্তার অস্ট্রিক। লিও মুন্না হাসান। এর পরের অংশটুকু আরো মজা, ওখান থেকে কোশ্চেন হবে। এর পরের অংশটুকু যেটা পড়াবো অনেক মজা, অনেক, সেখান থেকে কোশ্চেন হবেই, ঠিক আছে? তো একটু দেখি, আরো দুইটা কোশ্চেন দেব। লিখেন, নিচে কোনটি কোনটি ইন্দোচীন ইন্দোচীন ভুক্ত নয়? ক লাওস, খ কম্বোডিয়া, গ ফিলিপাইন, ঘ ভিয়েতনাম। দ্রুত। আতিক রহমান গ ফিলিপাইন। ওকে, সুন্দর, আপনারা তো অনেক সুন্দর পারেন। না মুন্না হাসান, ফারহানা আক্তার তৃষা, সানজিদা ইসলাম জুইন, মারিয়া বিনতে, আপনারা এত ভালো পারেন কেমনে? হ্যাঁ, আপনাদের দ্বারা কাজ হবে, ঠিক আছে, কাজ হবে। মামুনুর রশিদ, দুলাল হোসেন মোল্লা, তানিয়া সুলতানা, একটু নামগুলো মুখস্থ করে রাখি। বিলাল, শামিন, শামিমা আক্তার, শফিকুল আলম। ওকে, মামুনুর রশিদ, ফারুল রানী, রেজাউল ইসলাম রিয়াদ। ওকে, লাস্ট কোশ্চেন, তারপর আমরা মজার টপিকসে চলে যাব। মজার টপিকসে এই জব সিকার্স হেল্পলাইন, জব সিকার্স হেল্পলাইন দেখা যায়? জব সিকার্স হেল্পলাইন, আচ্ছা, এবার কোনো অপশন নাই, অপশন নাই। খাইবার গিরিপথ কোন দেশে? উত্তর লেখেন, উত্তর। খাইবার গিরিপথ কোন দেশে? দেখি আপনাদের শোনার ধারণ ক্ষমতাটা কেমন। আফগানিস্তান, 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 এই আপনারা তো অনেক মনোযোগী ছিলেন ক্লাসে, হ্যাঁ, বোঝা যায়। ফারহানা আক্তার তৃষা, গুড। আর কেউ পারে না? না, মারিয়া বিনতে হক, ভারত কেন? আফগানিস্তানের খাইবার গিরিপথ, আর ভারতের হলো উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে, সীমান্ত দিয়ে প্রবেশ করে, ঠিক আছে? ওকে, আরেকটা কোশ্চেন, আরেকটা। কোন, এই কোশ্চেনগুলো লিখবেন, লিখবেন, এগুলো বিগত সালে আসছে। কোন নৃগোষ্ঠী সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল? উত্তর, ডাইরেক্ট উত্তর চাই, উত্তর, কোনো অপশন নাই, নো অপশন। কোন নৃগোষ্ঠী সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল? দ্রাবিড়। ফারহানা আক্তার তৃষা, দ্রাবিড়। এই অ্যানসার কি সেটা আমি বলবো না, পরে বলবো, আগে দেখি কে কি লেখে। দ্রাবিড়। শাহরুখ খান,
তারপর হলো সৈকত, দ্রাবিড় লেখছে সুমাই ইসলাম, এগুলো তো আমার স্টুডেন্ট। দ্রাবিড়, হ্যাঁ। ডক্টর ফারিয়া কবির, দ্রাবিড়। মারিয়া বিনতে দ্রাবিড়, সুমাখানা। আদিয়া ইয়াসমিন লেখছে। সুমাই আক্তার মাসুদা, মুনা হাসান, চৈতি চক্রবর্তী, তানিয়া আক্তার, বেলাল, শামীম আক্তার, মামুনুর রশিদ, এস এম নাইম। কত নাইম পাই রে ভাই, এরা আবার কোন নাইম? যাই হোক, মুস্তাকিন আলম দ্রাবিড়, তানিয়া আক্তার দ্রাবিড়, আতিকুর রহমান দ্রাবিড়, মামুনুর রশিদ দ্রাবিড়, রেজাউল করিম হলো দ্রাবিড়, তানিশা। তাহলে তৃপ্তি তালুকদার পর্যন্ত আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমার লাইক মারেন, হ্যাঁ। পারুল রানী, রেজাউল ইসলাম রিয়া দ্রাবিড়, রুমানা রুম্পা দ্রাবিড়, তানিয়া আক্তার গুড। এই গুড কেন রে? মুন্নি আক্তার, এফ এম ইমন, পলাশ ভট্টাচার্য, একটু দেখি আপনি একটু আসেন, যারা এই যে 75 আছেন সবাই একটু লিখলে আমি তো আপনাদের নামগুলো আপনার হলো মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ। রফিকুল ইসলাম দ্রাবিড়, আলামিন সরকার, ওকে। দেখো, আমরা বাঙালি জাতি একটি কি জাতি? সংকর জাতি। আমরা এই বিষয়ে একটু আলোচনা করলাম, বিশদ আলোচনা করিনি, একটু আলোচনা করছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা হলো ক্লাসে একদম ডিটেইলস আপনার ধরে জুম অ্যাপসে, ঠিক আছে, লিখে দিয়ে খাতা পুরো হচ্ছে আপনার পুরো নোট করে দিব। এই দায়িত্ব কার? এই দায়িত্ব টোটালটাই হচ্ছে আমার। প্রশ্ন কমন পড়ার নিশ্চয়তা আমি দিব, ঠিক আছে। আপনি পারবেন না তার মানে অনেকেই পারবে না, শিওর থাকবেন, ঠিক আছে। বাংলাদেশ বিষয়গুলি আমি বললাম, বাংলাদেশ বিষয়গুলি যা পড়াবো সেখান থেকে হচ্ছে আপনার হলো 25, 30 এর মধ্যে 25 যেন আপনার কমন থাকে। এক, বাংলাদেশ অ্যাফেয়ার্স যা পড়াবো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স প্রিলিতে আমরা যা পড়াবো তার রিটেনের কত পার্সেন্ট কভার হবে? 70 থেকে 80% কভার, সেটা আমি দেখাই দিব আপনাদের। প্রিলি যেদিন ক্লাসটা শেষ হয়ে যাবে, ফাইনালি অতদূর যেতে হবে না। আপনি 8-10টা লেকচার করলে আপনি বিসিএস রিটেনে বিগত সালের কোশ্চেনগুলো খালি খুঁজে দেখবেন যে আপনি এখান থেকে পুরো বিসিএস রিটেন কমপ্লিট করে ফেলছেন আপনি। আমার তো বোঝা গেছে? তাহলে রিটেনের হলো 70 থেকে 80% কভার হয়ে যাবে, 100% শিওর থাকেন, ঠিক আছে। আপনি কয়েকটা ক্লাস করলে আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, যারা ক্লাস করছে আমার তারা তো জানেই, ম্যাক্সিমাম আছে এখানে, ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট দেখলাম আর কি। যারা করেন নাই তারা করতে থাকেন, ঠিক আছে, করতে থাকেন, ভালো লাগবে আপনাদের, ঠিক আছে। 2, তাহলে আমরা কি করলাম? 70 থেকে 80% বিসিএস রিটেন এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। রিটেনের জন্য আপনাকে দৌড়াতে হবে না, পাগলের মতো ছুটাছুটি করতে হবে না, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম। 3 নম্বর হচ্ছে পুরো বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে আমরা পুরো টেনশন মুক্ত থাকবো। এবং 3 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা যে 25টা লেকচার যে হয়ে যাবে আমাদের, তার মাঝখানে আমি 3টা লেকচার পর হচ্ছে আমি আপনাদের হচ্ছে এক্সাম নিব, ঠিক আছে। আগে একটা এক্সাম নিব, ঠিক আছে। এক্সাম নেওয়ার পরে আমরা আবার হলো ক্লাসে আমরা চলে আসবো, ঠিক আছে। আর 5টা করে লেকচার হলে তার একটা করে হচ্ছে রিভিউ ক্লাস থাকবে আপনাদের, ঠিক আছে, যেটা আমরা দেই নাই, আমরা সব পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। তাহলে টোটাল লেকচার হলো 25টা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর। তার 3টা লেকচার পর আপনাদের একটা করে এক্সাম, এবং 5টা লেকচার পর আপনাদের কি হবে? রিভিউ ক্লাস হবে, ঠিক আছে। তাহলে পুরো বাংলাদেশ অ্যাফেয়ার্স কোথায় যাবে? আপনার মাথার ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। আর আপনারা হলো যারা ক্লাস করবেন, এই ক্লাসগুলো আপনাদের রেকর্ড থাকবে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে আপনারা চাইলেই আমরা পুরো হচ্ছে জব সিকার্স এর হেল্পলাইন থেকে আপনাদের হচ্ছে পিডিএফ ফাইল কি করতে হয় এটা আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। আপনাদের ক্লাসে পেয়ে যাচ্ছেন, তারপর আপনি হ্যান্ড নোট পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা আপনারা হচ্ছে এটা হলো যদি নোট চান আমি নোট দিতে পারবো, কোনো সমস্যা নাই। সেটা আমাদের হচ্ছে টোটাল সব জিনিস রেডি হয়ে গেছে, শুধুমাত্র দেওয়াটা বাকি। আপনার এডমিশন হওয়া বাকি আর আমাদের দেওয়াটা বাকি, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। পুরা এক ঝলক মানে আমাদের এই যে জব সিকার্স হেল্পলাইনে আমরা এখানে হচ্ছে আপাতত কয়জন আছি? আমরা 4 জন আছি, ঠিক আছে। আপনারা জানেনই, চিনেন সবারই, ঠিক আছে। আরাফাত স্যার আছেন, রবিউল আলম স্যার আছেন, মাসুম স্যার আছেন, আমি নিজেই আছি। আমাকে হয়তো অনেকেই চিনেন না, আমি মৃদুল, ঠিক আছে, চিনে যাবেন, কয়েকদিনের মধ্যে চিনে যাবেন।
তো এই যে চারজন যে একটা বিশাল বড় একটা দায়িত্ব, এই এই যে করোনার যে মহা সংকটে যে পড়ে গেছে, বাংলাদেশের যতগুলো কোচিং আছে সবগুলো হচ্ছে কি, সব ঘরের ভিতরে ঢুকে কোনার মধ্যে চুপচাপ করে বসে আছে, খুলতে পারবে না, ঠিক আছে? চলাফেরাই হলো নিষেধ, খুলবে কেমনে? তো এখান থেকে একটা এত কম টাকায়, মাত্র কত টাকা, 1550 টাকা, ঠিক আছে, ফ্রি। এটা কিন্তু ফ্রি অফার। এই ফ্রিতে হলো 1550 টাকা আপনি ভর্তি হতে পারছেন। এটা এর চেয়ে আর মনে হয় এত কম টাকায় আর মনে হয় কোথাও আছে কিনা জানি না। যদি দিয়ে থাকে কেউ, তাহলে হয়তো বা সে এমনি আপনাদের হয়তো বা দিতে পারে, সেটা এমনিও অনেকেই পড়াইতে পারে, সেটা আলাদা ব্যাপার। তাহলে 1550 টাকায় হচ্ছে আপনি হলো এই ফ্রিতে ভর্তি হতে পারবেন, ঠিক আছে? আমাদের এই অফারটা আছে, ঠিক আছে? এই অফারটা চলবে আমাদের হলো ফার্স্ট লেকচার হচ্ছে হলো 12 তারিখ থেকে শুরু হবে। কয় তারিখ? 12 তারিখ থেকে আপনার রুটিন সবকিছু পেয়ে যাবেন। আর সবাই হচ্ছে হলো যুক্ত হয়ে যাবেন, জব সিকার্স হেল্পলাইনে হলো যুক্ত হয়ে যাবেন। কিভাবে ক্লাস হবে না হবে সেটা আমরা হচ্ছে আপনাদের হলো জানাই দেব, ঠিক আছে? তাছাড়া যে অংশগুলো আছে, যেমন ধরেন যে হলো ডেইলি সায়েন্স আছে, তারপর হলো আইসিটি অংশ আছে, সেগুলো আমরা অন্তর্ভুক্ত করে ফেলছি অলরেডি, ঠিক আছে? সেগুলো টিচারও আছে। তো এগুলো আপাতত বলতে যাচ্ছি না কোন কোন টিচার আছে, এবং যে টিচারগুলো আছে সেগুলো একদম চমৎকার চমৎকার টিচার আছে, একটা তথ্যবহুল লেকচার আপনাদের মাথায় ঢুকাই দিবে, ঠিক আছে? দিয়ে একবারে পুরো কোর্সটা কমপ্লিট করানো হবে, ঠিক আছে? তো এই বিষয়ে আমরা আরো আলোচনা করব, একটু পরে আলোচনা করব। তো এবার আপনারা লেখেন প্রাচীন জনপদ সমূহ, একটু দ্রুত লেখেন। এই অংশটুকু থেকে কোশ্চেন আসবেই। আপনি যদি বাংলাদেশে যদি প্রতি বছরে যদি আপনি যদি 10টা থেকে 15টা পরীক্ষা যদি দেন, তার মধ্যে এখান থেকে 7টা থেকে 8টা এক্সামে এই অংশ থেকে থাকবে, আপনার এক্সাম থাকবে। এই যে বাঙালি জাতির উদ্ভব যে অংশটা আছে, এখান থেকেই কোশ্চেন হয়। এই যে প্রাচীন জনপদ, তো এখান থেকেই এই নৃগোষ্ঠীগুলো যে অঞ্চলগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোতে বসবাস করতো, এই অঞ্চলগুলোকে বলা হয়তো কি জনপদ। তাহলে জনপদ থেকে কোশ্চেন হবে না? 100% জনপদ থেকে কোশ্চেন হবে। তাই এই জনপদ লেখেন, প্রাচীন জনপদ সমূহ, সবাই একটু লেখেন, খাতায় সুন্দর করে লেখেন প্রাচীন জনপদ সমূহ, একটু লেখেন, এখান থেকে কোশ্চেন হবে, দ্রুত লেখেন। লিখেন প্রাচীন জনপদ সমূহ। আমি বলবো, আপনারা কি লিখতে পারবেন? জুম অ্যাপসে হলে ধীরে ধীরে বলতাম, একটু ফাস্ট বলি, দেখি আপনি লিখতে পারেন কিনা। যদি না পারেন তাহলে খাতা লিখে দিব, ঠিক আছে? তাহলে এটা আমার নিজস্ব টেকনিক, ঠিক আছে? জনপদগুলো মাথায় রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা আমি আপনাদের একটু জানাই দিচ্ছি। যে ঢাকাময় ফরিদ কুষ্টির যশ, বঙ্গের সঙ্গ না হলে হবে তার ধস। পুণ্ড নাকি মহামাস্তান, উত্তরবঙ্গের বদির যার অবস্থান। হরিকেল সিলেট কক্সিটাগড়, নোয়াখালী কুমিল্লার সমতট, রাজশাহীর বরেন্দ্র গৌড়ের চাপায়, জনপদগুলো একেবারেই ঝটপট। এই কিছু বুঝলেন? যদি বুঝে থাকেন বলবেন ক্লিয়ার, আর যদি না বুঝে থাকেন তা বলবেন স্যার একটু লেখাই দেন। দেখি কারা কারা। হ্যাঁ, সোহান খান লিখে দিয়েন স্যার, লিখে দিয়েন স্যার। তানিয়া আক্তার লিখছে বিজ্ঞান ক্লাস হবে স্যার। হ্যাঁ, অবশ্যই হবে। এই তাহলে যারা যারা বলছে তারা তারা তাদেরকে তাদের মেসেঞ্জারে আমি দিয়ে দেই। আর তো কেউ লেখে না যে হচ্ছে আমি স্যার একটু দিবেন কিনা। হ্যাঁ, স্যার মন্ত্র ভালোই জানেন। তানিয়া আক্তার, মুক্তামণি সরকার ক্লিয়ার, ডক্টর লিখে দেন স্যার, ত্রিশা লিখে দেন স্যার, লিখে দেন, মুনা হাসান লিখে দেন, রেজাউল রেজাউল ইসলাম রিয়াদ লিখে দেন। স্যার ফানি আছেন? মাইনুদ্দিন রাজু ফানি না? আচ্ছা, রুমানা রশিদ লিখে দেন, এমনি বাদল লিখে দেন, রেজাল্ট লিখে দেন, লিখে দেন, লিখে দেন। হ্যাঁ, এই তো আপনার বললে মনটা কয় সারা রাত লিখি। সারা রাত লিখি, কিন্তু সারা রাত লিখলে কি আর শরীর ভালো থাকবে? ভালো থাকবে না। লিখবো লিখবো, জি স্যার ক্লিয়ার। বাংলার জনপদ নাম লিখে দেন। এই লিখে দেবো, শর্ত আছে কিন্তু। কোশ্চেন গুলো যখন দেব ধূপ ধাপ অ্যান্সার দিতে হবে আপনাদের। হ্যাঁ, থ্রি ক্লাসে লিখে দিতে হয় না, বিলা হয়ে যায়, বিলা, বুঝছেন?
তারপরে দিচ্ছি, নেন। লেখেন প্রাচীন জনপদ সমূহ, একটু দ্রুত লেখেন প্রাচীন জনপদ সমূহ। সবাই লেখেন ঢাকাময়, আমি একটু বলবো আপনারা লিখবেন। লেখেন ঢাকাময় ফরিদ, ফরিদ কুষ্টির কুষ্টির যশ। ঢাকাময় ফরিদ কুষ্টির যশ। লেখেন, সবাই লেখেন ঢাকাময় ফরিদ কুষ্টির যশ। এক লাইনে লিখবেন, পরের লাইনে আসা যাবে না, কিন্তু পরের লাইন পরে, ঠিক আছে? এই উপরে হেডলাইন দিবেন প্রাচীন জনপদ সমূহ, এখানে লিখবেন প্রাচীন জনপদ সমূহ। এই সাথে কিন্তু কবির নাম লিখবেন, আমি আবার কবি না কিন্তু, ঠিক আছে? মৃদুল লিখবেন, মৃদুল, না হলে আবার গিয়া বলবেন এটা আমার, নিজের আবার দাবি করবেন যে এটা আমার। নো, নাম লিখেন, নাম। যে মৃদুল লিখবে না সে কিন্তু পিলিতে টিকবে না। মৃদুল লিখবেন, মৃদুল লিখবেন, লিখলেই পিলিতে টিকবেন, নাহলে কিন্তু দোয়া থাকবে পিলিতে, পিলি হবে না। আর পিলি হলে বউ হবে না, বা যার স্বামী নাই তার স্বামী হবে না। লেখেন, মৃদুল লেখেন। দেখেন ঢাকাময় ফরিদ কুষ্টির যশ। পরের লাইন, পরের লাইন লেখেন বঙ্গের সঙ্গ না হলে হবে, হবে তার ধস। ধস, ধস, ধ ব দন্ত স। লেখেন ঢাকাময় ফরিদ কুষ্টির যশ, বঙ্গের সঙ্গ না হলে হবে তার ধস। তারপরে লেখেন পুন্ড্র নাকি মহামাস্তান। পুন্ড্র নাকি মহামাস্তান। এই লেখা ক্লিয়ার কি না একটু লেখেন তো, ক্লিয়ার, ক্লিয়ার কি না একটু লেখেন তো দেখি একটু। মারিয়া বিনতে হবে, অভিশাপ না, বিয়া যদি যদি অভিশাপ না হয়, অভিশাপ দিব কেন? স্যার যা বলছে সেটা লেখেন, মৃদুল লেখেন, মৃদুল। তৃপ্তি তালুকদার হাসে, স্যার এটা কেমন কথা? এই বিয়ে হয়ে যাবে, টেনশন করেন না। লিখেছি ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। এই ক্লিয়ার কি না? এথিক্যাল লাইন ক্লিয়ার কি না? ঢাকাময়, এই শুনেন, ঢাকাময় ফরিদ, ফরিদ কুষ্টির যশ, বঙ্গের সঙ্গ না হলে হবে তার ধস, পুন্ড্র নাকি মহা মাস্তান। হ্যাঁ, এই যে এফএম ইমন লিখছে পুন্ড্র নাকি মহা মাস্তান, হ্যাঁ ওইটাই, ওইটা। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এআর রশ্মি, হাই স্যার। হ্যাঁ হাই। মাছুদা ক্লিয়ার। রায়হান হোসেন ক্লিয়ার। এ হাই মাই ডিয়ার না রে ভাই, অসুস্থ আমি, অসুস্থ, অসুস্থ, জ্বর, বাঁচি না, প্রায় 9 দিন থেকে অসুস্থ। তারপরও ক্লাসে আসছি, শুধুমাত্র রবিউল ভাই চিন্তা করতেছে যে হাই স্যার ক্লাস কি নিতে পারবেন, অসুস্থ। বলছি ক্লাস শুরু হইলে তো মনে করেন যেগুলো অসুস্থ, অসুস্থ আর মনে করেন যে থাকে না, ওই চলে যায়। তাহলে পুন্ড নাকি মহাস্থান লেখেন, পরের লাইন লেখেন উত্তর বঙ্গের, উত্তরবঙ্গের বদির যার অবস্থান, যার অবস্থান। ঢাকাময় ফরিদ কুষ্টির যশ, বঙ্গের সঙ্গ না হলে হবে তার ধস,
কুণ্ড নাকি মহামাস্তান, উত্তরবঙ্গের বদির যার অবস্থান। দ্রুত লেখেন, দ্রুত। দ্রুত লেখেন। দেখি নোমানুর রহমান নোমান ভাই, বিসিএস একাডেমি গাইবান্ধার হচ্ছে পরিচালক এবং হচ্ছে গাইবান্ধার হচ্ছে অভিভাবক। হাজার হাজার স্টুডেন্টের হচ্ছে স্বপ্নের নায়ক। ভাই বিয়ে করবেন? ভাবির নাম্বারটা কিন্তু আমার আছে। ভাই আমিও বিয়ে করতেছি ভাই, ভাবির নাম্বার আছে, ফোন দিব কিন্তু। কামরুল হোদা ক্লিয়ার, চকচকা। কথা কি হ্যাঁ? বিয়ে করা শুরু করে নি। আমার কি হবে স্যার? এটা তো রবিউল আলমের কথা, বিয়ে করা শুরু করিনি। এখনো বিয়ে করে নাই, বাচ্চা মানুষ, 22 বছরের বাচ্চা রবিউল আলম স্যার আপনাদের, ঠিক আছে? এই শুনেন, আরো লাইন আছে তো, আরো আছে, এখনো তো বুঝাই নেই আপনাদের। তবে শুনেন, আজকে কিন্তু আপনার আমাদের ফ্রি ক্লাস, এরপরে আর কোনো ফ্রি নাই, টাকা দিয়ে ভর্তি হতে হবে। আজকে আমাদের কি ক্লাস? ফ্রি ক্লাস। এরপর আর কোনো ফ্রি নেই, পুরো হচ্ছে আপনাকে হচ্ছে এডমিশন হইতে হবে, ঠিক আছে? আর এডমিশন এত কম টাকায় এডমিশন কেমনে করালো, এটা তো আমি চিন্তা করি মাঝে মাঝে যে ঠিক আছে তো হোক, সমস্যা নাই, যে এত কম টাকায় আপনি এডমিশন হবেন, এত ভালো ভালো সার্ভিস পাবেন। রবিউল আলম স্যার, হায়ানসাম স্যারকে পাচ্ছেন, মাসুম স্যার একে ম্যাথের বস, ঠিক আছে, তারে পাচ্ছেন, আরাফাত স্যার এ তো জানেনই সেরা সেরা টিচার, ঠিক আছে? আর আমি আমি আছি, সমস্যা নেই, আমি আছি। বাংলাদেশ অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞানের যে অংশগুলো আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা আমি দেখবো, সমস্যা নেই, এইগুলো সমস্যা হবে না, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো এই যে এতগুলো জিনিস, আবার হলো ডেইলি সায়েন্স পাবেন, আইসিটি পাবেন, সবগুলো মাত্র 1550 টাকায় পাবেন। এই 1550 টাকা কোনো ব্যাপার হলো? আমাদের ইচ্ছা ছিল 7-8 হাজার টাকা করি, ঠিক আছে, কিন্তু চিন্তা করছি যে আপনারা এই যে মেগাবাইটের প্রায় 3000 2000 বা এত টাকা তো যাবে না, অল্প টাকা যাবে, 1000 টাকার মতো খরচ হবে, তা ঘুরে ফিরে একটু খরচ যাবে আর কি, ঠিক আছে? তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে দেখা গেল যে মাত্র 1550 টাকা, এটা হলো প্রথম 100 জনের জন্য। আমাদের কিন্তু অলরেডি অনেকেই এডমিশন হয়ে গেছে, যারা মাত্র হচ্ছে 1000 টাকা দিয়ে অনেকে এডমিশন হয়েছে, তাদের নামগুলো কিন্তু এখন আমরা ইনক্লুড করি নাই, ঠিক আছে? 1550 টাকা যখন হবে, নাম ইনক্লুড হয়ে যাবে, ওগুলা এই 500 টাকার মতো করে বা 550 টাকা করে কিছু বাকি আছে, এগুলো ইনক্লুড হয়ে গেলে আমাদের প্রায় হলো 70-75 জন স্টুডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যারা একদম পেমেন্ট করে ফেলছে, এরকম স্টুডেন্ট কিন্তু প্রায় 50-র কাছাকাছি চলে গেছে আমাদের, ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত হন নাই, এখানে কিন্তু আমাদের কমিটমেন্ট আমরা যা বলি তাই তাই করি। বিশেষ করে আমার যারা স্টুডেন্ট, আপনারা যারা দেখতেছেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে আমার এখানে, তারা জানে যে আমি মৃদু যা বলি তাই করি, আমার কথার সাথে কাজের কিন্তু মিল আছে। তো এখানে বাকি আরো যে 3 জন আছেন, আমাদের পুরো 4 জন যা বলতেছি আমরা তাই করতেছি। এই যখনই 100 জন হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, 101 নম্বর স্টুডেন্টরা 1550 টাকা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে? কোনো সুযোগ নাই, ঠিক আছে? আর এই সুযোগটা থাকতে আপনি এডমিশন আন, সঙ্গে সঙ্গে আপনার সাথে যারা আছে তাদেরকে বলেন, ঠিক আছে? এত কম টাকায় এত ভালো সার্ভিস আপনি একযোগে কোথাও পাবেন না। পাবেন হয়তো অন্য কোথাও পাবেন, হয়তো একটা সাবজেক্ট দুটো সাবজেক্ট ভালো পাবেন, কিন্তু এতগুলো সাবজেক্ট একসাথে এত ভালো পাবেন না, চ্যালেঞ্জ পাবেন না। আপনি ক্লাসগুলো করেন, ঠিক আছে? 1550 টাকা তো কোনো ব্যাপার না, ঠিক আছে? আপনি পারলে একটা কাজ করতে পারেন, আপনি 1000 টাকা দেন আপাতত, দিয়ে আপনি দুই তিনটা ক্লাস করেন, বেশি ক্লাস করার দরকার নেই, 2-3টা ক্লাস করেন, করলে আপনি বুঝতে পারবেন যে হলো লেকচার গুলো কেমন হচ্ছে, ঠিক আছে? এটা করতে পারেন। তো 1550 টাকা কোনো ফ্যাক্ট না, আপনি এই টাকাটা দিয়ে ভর্তি হয়ে যান, ঠিক আছে? এবং হচ্ছে আমরা যা কথা দিছি সেই কথাগুলো আমরা ধরে রাখবো, আপনার কোর্স আমরা কমপ্লিট করবই, ঠিক আছে? এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে আপনাদের পুরো ক্লাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনারা হলো
ঘুমায় ঘুমায় হলো স্বপ্ন দেখবেন যে কবে পরীক্ষা হয়, কবে ফ্রিলি পরীক্ষা হয়, গেলেই আপনারা হচ্ছে মনে করেন যে হলো মাইরা দিবেন, পুরো গেম খেলে আসবেন, ঠিক আছে। তো আমাদের এই যে পুরো কোর্স যেটা আছে সেটা হচ্ছে মাত্র হলো কত 1550 টাকা, ঠিক আছে। এবং হচ্ছে আজকেই হচ্ছে লাস্ট ক্লাস। আজকে আমার ক্লাস নেওয়ার, আমার চেহারা দেখলেই অনেক স্টুডেন্ট আছেন যারা আমাকে চিনেন, চেহারা দেখলেই বুঝতে পারতেছেন যে চেহারাটা কি পরিমাণ হচ্ছে মলিন হয়ে গেছে শুধুমাত্র অসুস্থতার জন্য। আমার এখনো মনে কথা যে বলতেছি মনে হচ্ছে কান দিয়ে বের হয়ে যাচ্ছে। এখনো করোনা টেস্ট করাইনি, করলে হয়তো পজিটিভ আসতেও পারে, ঠিক আছে, এই ভয় কিন্তু করাচ্ছি না, ঠিক আছে। মানে এখনো জ্বর যেটা আছে পুরো 100-র উপরে আছে। শুধুমাত্র ক্লাস নিতে হবে, এই ক্লাসে আইসা মনে করেন যে হচ্ছে আর ঠিক থাকতে পারতেছি না, কথা এমনি বের হয়ে আসতেছে, ঠিক আছে। তো অসুস্থ, অনেক অসুস্থ আমি, ঠিক আছে, একটু সবাই দোয়া করবেন। তো আচ্ছা যাই, আমরা ফিরে আসি, ক্লাসে ফিরে আসি। পুণ্ডনাকি মহামাস্তান উত্তরবঙ্গের প্রতি যার অবস্থান, হরিকেল সিলেট, দেখেন হরিকেল, হরিকেল, হরিকেল সিলেট, 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 হরিকেল সিলেট, কক্স চিটাগং, চিটাগং। তারপর লেখেন নোয়াখালী, এই নোয়াখালী ও কুমিল্লার সমতট, কুমিল্লার সমতট। তারপরে লাইন লেখেন রাজশাহীর বরেন্দ্র, রাজশাহীর বরেন্দ্র, গৌড়ের চাপায়, গৌড়ের চাপায় জনপদগুলো, জনপদগুলো একেবারেই ঝটপট, একেবারেই ঝটপট। রবিউল আলম স্যার লিখছে, স্যার জাতিকে জানানো যাবে না। আরে জানানো যাবে না সেটা তো ঠিক আছে, বিয়া তো হচ্ছেই আপনার, কিন্তু এখনো মেয়ে দেখি নাই, মেয়ে দেখতেছি। এই জিনা স্যার আপনি তো এই ক্লিয়ার কিনা একটু দেখেন তো, সবার লেখা হয়েছে? যদি লেখা হয়ে থাকে তাহলে লিখেন লেখা হয়েছে, ইয়েস লেখেন, ইয়েস, সবাই লেখেন ইয়েস, লেখা হলে ইয়েস লেখেন, বেশি লেখেন, লেখা হলে লেখেন ইয়েস। খন্দকারকে অনেকদিন পর দেখলাম, হ্যাঁ আরাফাত স্যার লিখছে এত লিখিয়েন না আবার সিক হয়ে যাবে, ভাই লিখলেই তো শরীর ভালো থাকে, হ্যাঁ ইয়েস ইয়েস, তার মানে সবার দেখা যায় না, দেখা যাবে না মনে। এস এম নাইম দোয়া রইল, ফি আমানিল্লাহ, ইয়েস 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 স্যার, ওকে, সুন্দর। এই একটু দেখেন, একটু দেখেন ঢাকাময় ফরিদ, ভাই এই যে অনলাইনে ক্লাস মজা করতে পারি না, মজা করতে পারি না, সামনে থাকতো মজা করতাম, ঠিক আছে। অফলাইন হলে কত মজা হইতো না, অনলাইনে বলতেও পাই না যে একটু বলেন, বলতে পাই না, ঠিক আছে। তো এখান থেকে বলি যে একটু বলেন, বলার দরকার নাই একটু দেখেন, ঠিক আছে, একটু দেখেন, দেখেন ঢাকাময় ফরিদ কুষ্টির যশ, যারা যারা লিখতে একটু প্রবলেম হচ্ছে তারা একটু আমার কথাগুলো শুনেন। ঢাকাময় ফরিদ কুষ্টির যশ, বঙ্গের সঙ্গ না হলে হবে তার দশ। পুণ্ডনাকি মহামাস্তান উত্তরবঙ্গের বদির যার অবস্থান, হরিকেল সিলেট কক্সিটাগং, নোয়াখালী ও কুমিল্লার সমতট, রাজশাহীর বরেন্দ্র, গৌড়ের সাফায় জনপদগুলো একেবারেই ঝটপট, একেবারেই ঝটপট, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন একটু, এই হলো ঢাকা, এই সবাই লিখবেন না, দেখেন আগে দেখেন, এই হলো ঢাকা, ময়টা হলো ময়মনসিংহ, কি সিংহ? ময়মনসিংহ,
ফরিদ, ফরিদ না রে ভাই, ফরিদপুর। কি পুর? ফরিদপুর। এটা হলো কুষ্টিয়া। কিটিয়া? কুষ্টিয়া। এটা হলো যশোর। কিশোর? যশোর, যশোর। এই যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, এগুলো হলো বঙ্গ জনপদ। কোন জনপদ? বঙ্গ জনপদ। তো আমরা ওই হচ্ছে আমাদের যে ফার্স্ট লেকচার, যারা আজকে যারা এডমিশন হবে পরে, ফার্স্ট লেকচার আমরা এখানে সুন্দর করে বলবো ঋগ্বেদের ঐতরীয় আরণ্যকে সর্বপ্রথম বঙ্গ জনপদের কথা বা নাম পাওয়া গেছে, এগুলো লিখে দেবো। এটা আমরা ক্লাসে লিখে দেবো, সুন্দর করে লিখে দেবো, ঠিক আছে? এগুলো লিখে দেবো। আচ্ছা জাস্ট একটু বুঝাই যান যে ক্লাসগুলো আমাদের কেমন হবে, ঠিক আছে? তাহলে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, এটা কোন জনপদের অধীন? বঙ্গ জনপদের অধীন। ওকে, এইবার এই পুন্ড্র, পুন্ড্র কিন্তু একটা ভাই জনপদ। পুন্ড্র একটা কি? জনপদ। পুন্ড্র একটা জনপদ। এই আরাফাত স্যারের বাড়ি ওই এলাকার লোক, ঠিক আছে? লতিন্দরের বাসর ঘর ওই জায়গায়, সব বাসর ঘর মাসর ঘর সব আরাফাত স্যারের এলাকা কিন্তু, ঠিক আছে? ওটা পরে ওগুলা নিয়ে আলোচনা হবে, ওটা পরীক্ষা আসে কিন্তু, ওটা পরে আলোচনা হবে। তাই পুন্ড্র একটা কি? পুন্ড্র একটা হলো জনপদ। এর অন্তর্ভুক্ত কোনগুলো অঞ্চল সেটা একটু দেখি। মহা মাস্তান, এই মহাতে হলো মহাস্থানগড়। কি গড়? মহাস্থানগড়। এটাতে হলো মহাতে হলো মহাস্থানগড়। কি গড়? মহাস্থানগড়। উত্তরবঙ্গ, সমগ্র এই উত্তরবঙ্গ, তার মধ্যে হচ্ছে বতে হলো বগুড়া, দ্বীপে দিনাজপুর, রতে রংপুর। তাহলে বগুড়া, দিনাজপুর, রংপুর। কি বললাম? বগুড়া, দিনাজপুর, রংপুর, সমগ্র উত্তরবঙ্গ এবং মহাস্থানগড়। তাহলে আমি আবার বলি, মহাস্থানগড়, উত্তরবঙ্গ, সমগ্র উত্তরবঙ্গ, বগুড়া, দিনাজপুর, রংপুর, এগুলো হচ্ছে পূর্ণ জনপদের অধীন। তাহলে পরীক্ষা আসতে পারে রংপুর কোন জনপদের অধীন ছিল? পূর্ণ জনপদ। দিনাজপুর পূর্ণ জনপদ, বগুড়া পূর্ণ জনপদ, সমগ্র উত্তরবঙ্গ পূর্ণ জনপদ, মহাস্থানগড় পূর্ণ জনপদ। মাস্তান নাই, মাস্তান নাই, মাস্তান নেই। এই মাস্তান নাই, ওটা এমনি লিখছি। মহা মাস্তান মানে কি? মহাস্থানগড়। ক্লিয়ার? ওকে। হরিকেল একটা জনপদ। হরিকেল একটা কি? হরিকেল একটা জনপদ। তাহলে সিলেট, সিলেট কোন জনপদের অধীন? হরিকেল। কক্স, কক্স কি? কক্সবাজার। কক্স কি? কক্সবাজার। তাহলে কক্সবাজার কোন জনপদের অধীন? হরিকেল। চিটাগং, কি চিটাগং? পার্বত্য চট্টগ্রাম। চিটাগং মানে চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, এই চিটাগাং এর অধীনে আপনারা লিখবেন সুন্দর করে হলো লেখেন বারাখ। ঠিক আছে? বারাক, বারাখ মানে বারাক। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চিটাগাং মানে কি? চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, এটা কোন জনপদের অধীন? হরিকেল জনপদ। এবার দেখেন এই নোয়াখালী আর কুমিল্লা হচ্ছে এই যে সমতট জনপদ। কোন জনপদ? সমতট জনপদ। এই সমতট কোথায়? সমতটের রাজধানী কোথায় ছিল জানো? এইটা ছিল কুমিল্লার বড়কান্তায়। কুমিল্লা কোথায়? বড়কান্তা। ঠিক আছে? এটা পড়াবো সুন্দর করে লিখে দেব, চার্ট দিয়ে একদম ফিগার দিয়ে সুন্দর করে এখানে সুন্দর করে এগুলো লিখাই দিব। ঠিক আছে? এগুলো হবে ক্লাসে মূল ক্লাসে। তাহলে পরীক্ষা আসতে পারে নোয়াখালী কোন জনপদের অধীন? সমতট। কুমিল্লা কোন জনপদের অধীন? সমতট। ঠিক আছে? বরেন্দ্র হচ্ছে একটা জনপদ, বরেন্দ্র একটা জনপদ। তাহলে রাজশাহী অঞ্চল কোন জনপদের অধীন? বরেন্দ্র। গৌড় হচ্ছে একটা জনপদ, গৌড় একটা কি? জনপদ। তাহলে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ কোন জনপদের অধীন? গৌড়। তাহলে গৌড়ের রাজধানী জানা কি ছিল? কর্ণ সুবর্ণ। এটা কোথায়? মুর্শিদাবাদের। এগুলো পড়াবো চমৎকার আকারে পড়াবো। এখানে আরো তো আছে, কি আছে? রার জনপদ আছে, ভাগীরথী নদী থেকে কিভাবে এইভাবে পুরা হচ্ছে একদম ফিগার দিয়ে আট করে দিয়ে একে নদ নদী যখন পড়াবো ওখানে সুন্দর করে বুঝাই দিব। ঠিক আছে? রার মানে হলো রার জনপদের অপনাম হলো সূক্ষ্ম। ঠিক আছে?
কেমনে কেমনে হইলো, কিভাবে হইলো, এটার পুরো জনপদগুলো আলোচনা করব, একদম মজা দিয়ে পড়াই দিব ক্লাসে। এই কোথায়? ক্লাসে, ক্লাসে। ঠিক আছে? ফ্রি ক্লাসে শুধু ফ্রি গুলো নেন, আর হলো ফাইনাল ক্লাসে শুধু একদম বেসিক আকারে পুরো খাতায় নোট হয়ে যাবে, 70 থেকে 80% কভার হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু দেখি চাপাই নবাবগঞ্জ কোন জনপদাধীন? গৌড়। রাজশাহী কোন জনপদাধীন? বরেন্দ্র। কুমিল্লা নোয়াখালী কোন জনপদাধীন? সমতর। চিটাগং, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম যা আছে, কক্সবাজার, সিলেট, হরিকেল জনপদাধীন। বগুড়া, দিনাজপুর, রংপুর, সমগ্র উত্তরবঙ্গ, মহাস্থানগড় কোন জনপদ? কুণ্ড জনপদ। যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা কোন জনপদ? বঙ্গ জনপদাধীন। ক্লিয়ার কি না? এই ক্লিয়ার যদি হয়ে থাকে লেখেন তো ক্লিয়ার, ক্লিয়ার। ক্লিয়ার। ইতি লেখছে ক্লিয়ার, মারিয়া বিনতে ক্লিয়ার, মেহেদি পারভিন ইতি ক্লিয়ার, ক্লিয়ার। অনেক সুন্দর লাগছে স্যার, অনেক সুন্দর লাগছে ক্লাস স্যার। ক্লাস তো ভালো লাগবে রে ভাই, চেহারা তো খারাপ হয়ে গেছে, আমার তো আর ভালো লাগবে না। তা ফান করলাম। হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার। রুমানা রশিদ ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আতিক সুপার, সুপার। আতিক ছেলেটা ভালো, ছেলেটা ক্যাডার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সারাদিন মানুষের বাচ্চার জন্য দায়িত্ব নিলে কি ক্যাডার হওয়া যাবে? যতদিন পর্যন্ত মানুষের বাচ্চার দায়িত্ব নেওয়া বাদ দিবেন না যে কেউ, ততদিন পর্যন্ত চাকরি হবে না, যত মেধাবী হন। চ্যালেঞ্জ লিখে নেবেন। ক্লিয়ার। শেষের লাইন আর একবার বললে ভালো হতো। রায়হান হোসেন, রাজশাহীর বরেন্দ্র, গৌড়ের চাপায় জনপদগুলো একেবারে ঝটপট, এই লাইনের কোনো প্রয়োজন নাই। বরেন্দ্র, রাজশাহী হচ্ছে বরেন্দ্র জনপদের অধীন, আর হলো চাপাই নবাবগঞ্জ, মুর্শিদাবাদ, এগুলো কিন্তু আমি লিখাই দিব। ঠিক আছে? এগুলো আবার লিখাই দিব সুন্দর করে। এইগুলো হচ্ছে আপনার হলো গৌড় জনপদের অধীন। ঠিক আছে? কর্ণ সুবর্ণ, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা জনকে? কে রাজা? শশাঙ্ক। ওই যে প্রাচীন যুগে আমি কিন্তু বলে আসছিলাম, মাগুরা পাশে, রাতে মাগুরা, রাতে রাজা শশাঙ্ক। ঠিক আছে? সেই রাজা শশাঙ্কের হচ্ছে পুরা রাজধানী ছিল হলো কর্ণ সুবর্ণ, সেটা হচ্ছে কোথায়? মুর্শিদাবাদের। এই কর্ণ সুবর্ণ ছিল হচ্ছে গৌড়ের রাজধানী। এত আলোচনা সেটা তো ক্লাসে হবে, সুন্দর করে হবে, ছক আকারে হবে। ঠিক আছে? একদম ছক দেখবেন, উল্টায় উল্টায় যাবেন, প্রিলিও শেষ, রিটার্নও শেষ। ঠিক আছে? কে রিটার্ন দিবে না দিবে এটা দেখার টাইম নেই। আমার অ্যাফেয়ার্সে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 70 থেকে 80% কভার হয়ে যাবে। সেটা কেমনে হবে? বিসিএস প্রিলি করলেই কভার হয়ে যাবে, এটা আমার স্টুডেন্টরা জানে। ঠিক আছে? এই রবিউল আলম স্যার কিন্তু আমার স্টুডেন্ট। ঠিক আছে? খোদ আমার স্টুডেন্ট, সেও জানে। তো যাই হোক, সমস্যা নাই। মাসুম স্যার লিখছে ক্লিয়ার। এমডি বেলাল শশাঙ্ক, হ্যাঁ শশাঙ্ক বরাবর মজা দিয়ে বরাবরে ভাই। ওই ফার্স্ট লেকচার যে শেষ লেকচার ওটা, সব লেকচারই মজা। অনেক টিচার আছে দেখবেন 2-3টা লেকচার নেওয়ার পরে একদম মনে করে ফাড়াই দিবে, মাঝে লেকচার গিয়ে দেখবেন যে একদম মনে করে হলো একদম ধোকাস করে পড়ে যাবে। ঠিক আছে? আর চলে না, স্টুডেন্টরা পড়ে যাবে ধোকায়, শালা ক্লাস করলাম ভালো, এখন দেখি শালা স্যারের চলে না। ঠিক আছে? এই ধোকাতে পড়বেন না। চ্যালেঞ্জ, ফার্স্ট লেকচার যা, লাস্ট লেকচার তা, সব লেকচারই সমান। ঠিক আছে? এবং ক্লাসগুলো করবেন, ভালো লাগবে। আমাদের প্রত্যেকটা টিচারই অত্যন্ত চমৎকার এবং দক্ষ, অভিজ্ঞ। ঠিক আছে? তারা অনেকগুলো বিসিএস থেকে তারা হচ্ছে এই ক্লাসগুলোতে নিচ্ছে। ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসে আপনি ভালো পাবেন, আমি বলছি ভালো পাবেন। কারণ এই চারজন আমরা
আপাতত একসঙ্গেই আছি, ঠিক আছে, প্রায় অনেক মাস থেকে একসঙ্গেই আছে, আমরা সবাই সবাইকে চিনি, ঠিক আছে, এবং তারা কেমন টিচার এটা সবাই জানেন আপনারা, ঠিক আছে। তো যারা যেমন আমাকে অনেকেই চিনেন না, এখানে অনেকেই আছে যারা চিনেন না, আজকে চিনলেন, একটু চিনলেন, বেশি চিনেন না, একটু চিনছেন, ধীরে ধীরে আরো বেশি ভালো ভালো চিনতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে। হ্যাঁ, মারিয়া বিনতে লেখছে আপনি তো ক্লাসের বস স্যার। আরে ভাই, অনেকে চেনে না, আবার অত বলতে হবে না, বস টস না, ঠিক আছে, ছোট মানুষ, একটু ক্লাস নিব, দ্যাটস এনাফ, ঠিক আছে। ওকে, যাই হোক, ক্লাস হলে মুখস্থ করাইতাম, মুখস্থ করার কোনো সময় নেই। এবার আমি আপনাদের যা বলি সেটা একটু শুনে নেন, শুনে নেন, যা আছে পড়ে ফেলবেন। এরপরে আরো কিছু হচ্ছে জনপদ আছে যেগুলো আমি ক্লাসে লিখে দিব, এবং কোনটার হলো রাজধানী কি, কেমনে পরীক্ষা আসবে, কিভাবে আসবে না আসবে, সেগুলো আমি সুন্দর সুন্দর করে লিখে 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 দিব, ঠিক আছে। একদম ক্লিয়ার হয়ে যাবে সবগুলো, টেনশনে কোনো কারণ থাকবে না, ঠিক আছে। আমি আপনাদের আবারও বলি, মাত্র আমাদের যে ফ্রি অফার, ঠিক আছে, 2050 টাকা যেটা, সেখান থেকে আমাদের হলো ফ্রি হলো 1550 টাকা। এই 1550 টাকায় ফ্রিতে ভর্তি হয়ে যাবেন, 1550 টাকা কোনো ব্যাপারই না, ঠিক আছে। আপনি আপনার ছোট বোন, বড় ভাই, ঠিক আছে, আবার ছোট ভাই, আবার বড় বোন কে নিয়ে যদি আপনি একটা হোটেলে বসেন, ঠিক আছে, সুন্দর করে একবার খেয়ে আসবেন, ঠিক আছে, 2-3 হাজার টাকা এমনি চলে যায়, ঠিক আছে। তো এই যে 1550 টাকা দিয়ে যে 4 জন শিক্ষক তার হচ্ছে মুখ থেকে যে কথাগুলো বলছে, এই কথাগুলো যে খাঁটি কিনা এটা বিশ্বাস করা অবশ্যই আপনাদের কি জরুরি। যে স্যাররা যে কথাটা বলছে 1550 টাকা এই কোর্সগুলো কমপ্লিট করবে এবং স্যাররাই নেবে, এটা একবার দেখা উচিত। তাহলে 1550 টাকায় 4জন মানুষকে আপনি চিনতে পারবেন, ঠিক আছে। আর এখানে কোনো কথা নাই, 4জন মানুষকে আপনার চেনার উপায় হচ্ছে 1550 টাকা দিয়ে, যার মাধ্যমে আপনি পুরো ক্লাসগুলো কমপ্লিট পেয়ে যাবেন, ঠিক আছে। আমাদের যে হলো সিলেবাস দিয়ে দিছি এবং যেগুলো আমরা দিব সেগুলো পেয়ে যাবেন, এবং তার সঙ্গে আপনার হচ্ছে শুধুমাত্র আমাদের এই যে ক্লাসগুলো, ঠিক আছে, এটা শুধুমাত্র করোনার জন্য কিন্তু, ঠিক আছে। এই করোনায় হচ্ছে আপনি এই অফারটা পেয়ে যাচ্ছেন। এই করোনার পরে যখন হবে অফলাইন সেটা তো পরের ব্যাপার, আপনি ভর্তি হয়ে গেলে তো আমাদের এই ক্লাসগুলো আপনাকে দিতেই হবে, দিয়েই তারপরে আমাদের পরের চিন্তা পরে, ঠিক আছে। তো আমাদের এই হলো 1550 টাকা আপনি পুরো কোর্স কমপ্লিট করতে পারতেছেন, এবং হচ্ছে সবাই জব সিকার্স হেল্পলাইন, ঠিক আছে, লিখে নেন, জব সিকার্স হেল্পলাইন, ঠিক আছে। এই পেজে হচ্ছে আপনারা সবাই থাকবেন, চোখ রাখবেন, দেখবেন এবং এডমিশন হয়ে যাবেন, ঠিক আছে। আর যারা আমার কন্টাক্ট নাম্বার অবশ্যই দেই নাই, সবাই দেয়, আমি দেই না, ঠিক আছে, কন্টাক্ট নাম্বার দরকার নাই, আমার ফেসবুক আইডিটা একটু রাখেন, যে এম আই মৃদুল, বড় হাতের এম আর আই ডি ইউ এল, ঠিক আছে, বড় হাতের এম বড় হাতের আই এম আই মৃদুল এম আর আই ডি ইউ এল, ঠিক আছে, ক্লিয়ার। তো যাই হোক, আপনি এখানে চোখ রাখেন, জব সিকার্স হেল্পলাইন আজকে আমাদের লাস্ট ক্লাস। আর আমি একটু পরে আরেকটু আলোচনা করতেছি, একটু খালি একটা কথা, আবারও লাস্ট কথা, এই কথাটা আমার যে শুনবে তার জন্য আমার মন থেকে দোয়া, ভালোবাসা সবকিছুই, এবং আমি দোয়া করি যারা আমার এই কথাটা শুনবে তাদের এবার বিসিএস ফ্রি হয়ে যাবে, জান, ঠিক আছে। কথাটা কি? কথাটা হইলো, আপনি যে ক্লাসটা করলেন একটু শেয়ার করেন, যারা যারা লুকিয়ে লুকিয়ে ক্লাস করতেছে, ঠিক আছে, ভাই প্লিজ আপনি একটু শেয়ার করেন, ঠিক আছে। হয়তো ফেস দেখাচ্ছেন না যে আমি অমুক, আমাকে দেখলে তো ছাড় চিনে ফেলবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার প্রতি সেলুট থাকবে, ঠিক আছে, ভালোবাসা থাকবে, ক্লিয়ার। আপনি একটু সবাই কাইন্ডলি একটু শেয়ার করেন, যারা যারা শেয়ার করছেন তারা একটু লিখবেন যে ইয়েস, আমি একটু খালি স্টুডেন্টগুলো দেখবো যে কারা কারা শেয়ার করছে, তারা ইয়েস লিখবে প্লিজ, ওকে। একটু আমার কথাটা যারা শেয়ার করছেন তারা একটু লিখবেন। ইয়েস লেখেন। সোয়ান খান লিখছে রিকোয়েস্ট দিছিলাম স্যার, অ্যাকসেপ্ট করেন নাই। করি নাই না, করবো নি, এবার করবো। ইয়েস স্যার, শেয়ার দিছে ইতি। মারিয়া মিন্ট, থ্যাংক ইউ। আশরাফুল আলম, দেখা যাচ্ছে না স্যার, আমাকে তো দেখা যায়।
দোলা রহমান ইয়েস, আতিক রহমান ইয়েস, থ্যাংক ইউ। আর কে কে দিছে শেয়ার? তার মানে আর বাকিরা দেয় নাই। তাসনিয়া ইয়েস ইয়েস ইয়েস, সুমা ইসলাম ইয়েস, ও থ্যাংক ইউ। আপনাদের এইবারই হচ্ছে বিসিএস ফ্রিলি হয়ে যাক, এইবারই বিসিএস হয়ে যাক, এইবারই বিয়ে হয়ে যাক, ঠিক আছে? এবারে 2-4টা বাচ্চা হয়ে যাক, আমরা মামা হয়ে যাই, ঠিক আছে? না বেশি করে বললাম নাকি? আচ্ছা ঠিক আছে, আরো বিয়ের 5 বছর পর বাচ্চা নিন, ঠিক আছে, সমস্যা নেই। ইয়েস ইশিতা, ক্লাস লেকচার নাইস এন্ড ইন্টারেস্টেড, আরে ইন্টারেস্টেড না, ইশিতা সঞ্জিতা ইয়েস, আয়েশা খাতুন, সোহান খান ইয়েস। এই যে যারা যারা ইয়েস ইয়েস লিখছে এরা আসলেই ভালো মানুষ, ঠিক আছে, এটা তো অনেক ভালো। নাইম ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সৌরভ ইয়েস। আচ্ছা যাই হোক, যাদের লেখা হয়ে গেছে একটু আমরা দেখি। যারা শেয়ার করছেন তারা ইয়েস ইয়েস লেখেন, আমি পরে দেখুনি কারা কারা করছেন। কোশ্চেন, আপনাদের কোশ্চেন রেডি? নোয়াখালী কোন জনপদের অধীন ছিল? এই উত্তর লেখেন, নোয়াখালী কোন জনপদের অধীন ছিল? দেখি কারা কারা পায়, দ্রুত। খাতা দেখেও করেন, সমস্যা নেই। সমতল ওয়াও, হ্যাঁ এই তো সুন্দর সুন্দর, অনেক চমৎকার। ফারিয়া কবির, আতিক, রায়ান, রেজাউল করিম, তানিয়া আক্তার, সমতল। তাহলে উত্তর হচ্ছে কি সমতল, নোয়াখালী কুমিল্লা সমতল, ঠিক আছে? আচ্ছা দ্রুত 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 লেখেন, মহাস্থানগড় কোন জনপদের অধীন ছিল? পুন্ড্র, সুমা ইসলাম, সোহান খান, ইতি, রুমানা রশিদ, আলমগীর হোসেন, রায়ন হোসেন, পূর্ণজগৎ, রেজাউল করিম, সৈকত। লাস্ট কোশ্চেন। চাঁপাই নবাবগঞ্জ কোন জনপদের অধীন ছিল? গৌরব, এটা কিনা সুকন কুমার রায়, হরিকেল।
এই গৌরের সাফাই একেবারে ঝটপট। গৌর হবে গৌর। আহ, গৌর। সিদ্ধার্থ রায় মিথুন গৌর। সৈকত গৌর। একটু নামগুলো বলি যারা যারা গৌর লেখছেন। তানিয়া আক্তার গৌর। সঞ্জিদা ইসলাম জুই। এস এম নাইম। তারপরে হইলো জোহরা বকুল, পারুল রানী, সঞ্জিদা, রুমানা রশিদ, মুক্তামণি সরকার, শামিমা আক্তার। তো যাই হোক শোনেন, সবার উদ্দেশ্যে একটি কথা যে আমাদের যে হচ্ছে জব সিকার্স হেল্পলাইন আমাদের এই জায়গায় হচ্ছে যারা এডমিশন এখনো হননি, আজকে আমাদের লাস্ট ফ্রি ক্লাস, এরপর আর কোনো ফ্রি ক্লাস থাকবে না। ফ্রি আমরা দেওয়ার পক্ষপাতী না, ঠিক আছে? তো ফ্রি দিলেই হচ্ছে ঝামেলা, ফ্রি আর চলবে না। আপনারা হচ্ছে হলো 1550 টাকা দিয়ে এডমিশন হয়ে যাবেন এবং আপনার সঙ্গে যে ফ্রেন্ড গুলো আছে, ঠিক আছে, যারা ছোট ভাই ছোট বোন, বড় ভাই বড় বোন যারা আছে এবং যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি একটু কাইন্ডলি জানিয়ে দিবেন, ঠিক আছে? আপনার মধ্য দিয়ে যদি আরেকজনের হেল্প হয় তাহলে আপনি আগায় গেলেন, ঠিক আছে? ক্লিয়ার? আপনি কাউকে একবার হেল্প করবেন, আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং আরো হলো 10টা হাত দিয়ে আপনাকে হেল্প করবে। ক্লিয়ার? তো সবাইকে জানিয়ে দিবেন যে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার হচ্ছে হলো 12 তারিখ থেকে। আপনার হলো জব সিকার্স হেল্পলাইনে হচ্ছে চোখ রাখবেন, সুন্দর করে দেখবেন আমাদের দিক নির্দেশনাগুলো, ঠিক আছে? এই অনুযায়ী আপনারা হচ্ছে হলো ক্লাসগুলো করতে পারবেন, বসে শুয়ে খেয়ে দে ঘুমিয়ে ঘুমিয়ে চোখ খুলিয়ে খুলিয়ে আপনারা কি করতে পারবেন, ক্লাসগুলো করতে পারবেন, ঠিক আছে? মাঝে মাঝে ঘুম ধরে গেল, ঘুমাই গেলেন, ঘুম থেকে ওঠার পরে আবার রেকর্ডটা দেখে 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 ক্লাস করলেন, কত মজা পাবেন। ঠিক আছে? ক্লাসে ঘুমায় ঝিমাই গেলে কিন্তু ওই ঝিম থেকে উঠায় পরে দেখা গেল যে স্যার কি বললো, ও ওইটা কিন্তু এখানে পাবেন না। এখানে সুন্দর আপনি ঘুমায় গেছেন, ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আবার দেখলেন কি, ও ক্লাস এটা তো রেকর্ড আছে, ইয়েস 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 ইয়েস, ঠিক আছে? তো কত মজা, মাত্র কত টাকায়? 1550 টাকায়, ঠিক আছে? আপনি ম্যাথের সেরা সেরা শিক্ষকটা এখানে পাচ্ছেন, আপনি বাংলা ব্যাকরণের সেরা শিক্ষকটা পাচ্ছেন, আপনি ইংরেজির সেরা শিক্ষক পাচ্ছেন, আর বাংলাদেশের অ্যাফেয়ার্সে আমি আছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমি আছি, ঠিক আছে? তাছাড়াও আরো অনেক টিচার আছে, ঠিক আছে? আমাদের সেরা সার্ভিস আপনার পেতে হলে অবশ্যই আজকের মধ্যেই আপনারা হচ্ছে বিকাশ করে ফেলুন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। অথবা হচ্ছে আমার নাম্বার আছে, যারা আমার পরিচিত তারা আমাকেও ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাকে ফোন দিলে অবশ্যই আপনি এই নম্বরে আমাকে ফোন দিতে পারবেন, 01799198075। মানে যারা আমার পরিচিত তারা আমাকে ফোন দিলে হবে, সমস্যা নেই। 07999198075, ঠিক আছে? ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে সামনের ক্লাসগুলোতে, সেই আশায় আপনারা ভালো থাকবেন, আমার দোয়া থাকলো। আর আমি অনেক অসুস্থ রিয়েলি, আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? যেন আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।